আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমি যখন শুনেছিলাম তখন সময়কাল ছিল 2003 সালের দিকে। তখন আমার এক ক্লাসমেট, নাম হচ্ছে শহীদুল, সে খুব আবছাভাবে এরকম একটি ঘটনা আমাকে বলেছিল। তখন ওর কাছ থেকে আমি যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো ঘটনাটি কার সাথে ঘটেছিল। এটি যদি জানা যায় তাহলে আমি তার কাছ থেকে গিয়ে সেই ঘটনাটি সংগ্রহ করব। তখন সে সময় নেয় এবং সময় নিয়ে পরবর্তীতে তার ঠিকানাটা আমাকে দেয়। আর সেই ঘটনাটি আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, কিন্তু শুরুতেই বলে নিই যে ওনার নাম আমি বলতে পারছি না। তো উনি মূলত একজন গ্রোসারি শপের মালিক, মানে মুদিখানার দোকানের মালিক। ওনার দোকানটা হচ্ছে রাজবাড়ী জেলার যে মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারে বেশ কিছু মুদিখানার দোকান রয়েছে। এর মধ্যে ওনার ছোটোখাটো একটা মুদিখানার দোকান। তো মুদিখানার দোকান রাজবাড়িতে যেগুলো রয়েছে বা অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে এই মুদিখানার দোকানগুলোতে বিভিন্ন ধরনের তাবিজ সংক্রান্ত বিষয়, যেই তাবিজের জন্য যেই জিনিসগুলো লাগে, তাবিজ লাগে, সুতা লাগে, কখনো কখনো এগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন ধরনের জিনিস লাগে, সেগুলো অনেকেই রেখে দেন। তো এমনই এক সময়, যখন এই সময়টা ছিল 1992 সালের দিকে। তো 1992 সালের দিকে বৈশাখ মাস। তো এক সন্ধ্যার দিকে, সন্ধ্যাও না, সন্ধ্যার পরেই আসেন উনি। সাধারণত যেটা হন সেটা হচ্ছে যে যেটা করেন আর কি, সন্ধ্যার পর ওই সময় রাজবাড়ী বাজারে ওই 92-93 সালের দিকে কিন্তু এত লোক সমাগম তো ছিল না। তো সন্ধ্যার পরপরই মোটামুটি দোকানপাটগুলো ওই সাইডেরগুলো বন্ধ হয়ে যেত, মেইন শহরের কিছু দোকান খোলা থাকতো। তো উনি সন্ধ্যার পর দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতেন, কারণ ওনার যে কর্মচারীরা তারাও গ্রাম থেকে আসতো, তো তাদেরকেও তো বাড়িতে যেতে হবে। আর বৈশাখ মাস সাধারণত বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়, এই কারণে তার যে কর্মচারীরা ছিল তারাও সন্ধ্যার পরপরই চলে যেতে চাইতো। ওই দিন কোনো কারণে রাজবাড়ী শহরে বিকেলবেলা খুব ঝড় হয়েছিল, যার ফলে ইলেকট্রিসিটিও বন্ধ ছিল। ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় কারেন্টের যেই খাম্বাগুলো সেগুলো উপড়ে গিয়েছিল, যার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। এই কারণে সন্ধ্যার ঠিক পরপরই উনি দোকান বন্ধ করে দেবেন। তখন বন্ধ করতে যাবেন তখন একজন লোক আসে, অপরিচিত একজন লোক, উস্কো খুস্কো চেহারা, চুল দাড়ি এলোমেলো। তো উনি এসে বলেন যে, ভাই আপনার দোকানে তো তাবিজ বিক্রির অনেক সরঞ্জাম রাখেন। তখন বল, অনেক সরঞ্জাম রাখি না, কিছু কিছু জিনিস রাখি। তখন বলে যে ঠিক আছে, কিছু কিছু জিনিস যখন রাখেন, আমার কাছে একটি জিনিস আছে, এটা আপনি রাখতে পারেন, এটা রাখতে পারেন, অনেকেরই লাগে এটা। বলে কি এটা? বলে এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া, এটা আমি সুন্দর করে পরিষ্কার করেছি, শুকিয়েছি। তো এটার উপর অনেকেই তাবিজ লেখে, অনেকেরই লাগে এটা, তা আপনি এটা রাখতে পারেন। তো উনি আবার চিন্তা করেছেন যে আসলেই তো কেউ কেউ এসে আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি তো দিতে পারিনি। আর যেহেতু এটা তার মূল ব্যবসা না, তার মুদিখানার প্রোডাক্টগুলোই মূল ব্যবসা, তো সেটার সাথে সাথে কিছু কিছু জিনিস রাখেন আর কি, এই তাবিজ, সুতা, জাফরান, এইগুলো আর কি। তো উনি চিন্তা করেন যে অনেকে এসে চেয়েছিল, তো এইটা একটা সুযোগ পাওয়া গেলে রেখে দিই। এখন দেখা যাচ্ছে এগুলো তো রেগুলার কোনো প্রোডাক্ট না, উনি যে টাকা দিয়ে কিনে রাখবেন যদি পরে বিক্রি না হয়। তো উনি বলেন যে ভাই আপনি রেখে যান, এক সপ্তাহ পরে আসেন বা আরও কিছুদিন পরে আসেন, বিক্রি হলে আমি এটা টাকা আপনাকে দিয়ে দিব, আমার কিছু অংশ লাভ রেখে আপনাকে আমি দিয়ে দিব। তখন উনি বলেন ঠিক আছে। এখন এই বলে উনি চলে যান। আর দোকানদার ওই আঙ্কেল, উনি চিন্তা করেন যে ওহো, এটা যে কত টাকায় বিক্রি করব এই বিষয় তো বলতে ভুলে গেলাম, মানে এটা যে দাম কত, ওনাকে কত টাকা দিতে হবে। তখন ওনার একজন কর্মচারীকে বললেন যে দেখো তো ওই লোকটা কত দূর গেল, ওনার কাছ থেকে একটু অনুমতিরও ব্যাপার আছে যে তার এই জিনিসটা আমি কয় টাকায় বিক্রি করব, তাকে কয় টাকা দিব। দোকান যেহেতু বন্ধ করে ফেলছিলেন, এই জন্য ওই বিভিন্ন ব্যস্ততার কারণে
ওই সারাদিনের হিসাব মেলানোর একটা প্রেশার ছিল মাথায়, এই কারণে এই বিষয়গুলো আসলে উনি খেয়াল ছিল না। তার একজন কর্মচারী কিছুটা পথ এগিয়ে চারদিকে তাকে খোঁজেন, কিন্তু তাকে আর পাওয়া যায় না। উনি হয়তো বা কোনো দিকে চলে গিয়েছেন। যাই হোক, তখন উনি ওইটা একটা জায়গায় রেখে দোকানপাট বন্ধ করে বের হয়ে যান। ওনার যে কর্মচারী ছিল এদের মধ্যে কেউ কেউ ছিল হচ্ছে ওই ভিন্ন ভিন্ন গ্রামে। আর এই আঙ্কেলের মানে দোকানদার আঙ্কেলের বাড়ি ছিল হচ্ছে রাজবাড়ী জেলার লক্ষ্মীকুল গ্রামে। তো লক্ষ্মীকুল গ্রামটা রাজবাড়ী থেকে মেইন শহর থেকে কয়েক কিলোমিটার ভেতরে। রাজবাড়ী শহরে যারা আছেন তারা অবশ্যই লক্ষ্মীকুল গ্রামটা চিনে থাকবেন। তো লক্ষ্মীকুল গ্রামে ওনার কয়েকজন কর্মচারীর বাড়িও ওই একই গ্রামে ছিল। তো ওনার যে কয়েকজন কর্মচারীর বাড়ি একই গ্রামে, তারা কি করতেন, ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা বা তাদের বাড়িতে চলে যেতেন। প্রতিদিন এভাবেই চলতো, মোটামুটি কোনো সমস্যা হতো না। এখন সমস্যা যেটি দেখা দেয় সেটি হচ্ছে ওই দিন যখন উনি বাড়িতে ফিরছিলেন, ফেরার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। কিছুটা ঝড়ো বাতাসও ছিল, যেহেতু বৈশাখ মাস ছিল। তো এই কারণে ওনার সাথের যেই কর্মচারীরা ছিল তাদেরকে বলে দেয়, তোমাদের আর আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা চলে যাও, বাড়িতে চলে যাও, যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো তারা চিন্তা করে, হ্যাঁ ঠিকই তো, আমরা আমাদের বাড়িতে চলে যাই। তো যেহেতু ঝড় শুরু হয়ে যাচ্ছে, যদি আমরা আবার আটকে যাই। তো ওনাদের কাছ থেকে মালিকের কাছ থেকে ওনারা বিদায় নিয়ে ওনাদের বাড়িতে চলে যান। আর যিনি আঙ্কেল দোকানদার, উনি ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। তো উনি ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওনার বাড়ি যেতে কয়েকটি পুকুর পড়ে। তো অনেক সময় দেখা যায় যে বৃষ্টির কারণে পুকুর থেকে মাছ উঠে আসে। আমরা অনেকেই কিন্তু দেখেছি কই মাছ, টাকি মাছ, শোল মাছ, এরকম কিছু মাছ কিন্তু বৃষ্টি হলে পুকুর থেকে উঠে আসে। আর তখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বেশ জোরেই শুরু হয়ে গিয়েছিল, উনি ছাতি ফুটিয়েছেন। তখন উনি খেয়াল করছেন ওনার হাতে কিন্তু আবার 5 ব্যাটারি টর্চ লাইট ছিল। ওই সময় ড্রাই সেল ব্যাটারি, যেগুলো মানে সেগুলো রিচার্জেবল ব্যাটারি ছিল না এখনকার মতো, ওটা ওয়ান টাইম ইউজ করা যেত। অনেকেই হয়তো সেটা দেখেছেন। এখনও আমরা যেই ঘড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করি আর কি, বা রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করি, ওয়ান টাইম ব্যাটারি যেগুলো 15-20 টাকার দাম, সেগুলোই মোটা ছিল আর কি, সেগুলো টর্চ লাইটে ব্যবহার করা যেত। তো এরকম 5 ব্যাটারি টর্চ লাইট ছিল, খুব পাওয়ারফুল ওই সময়। 5 ব্যাটারি 7 ব্যাটারি পর্যন্ত ছিল টর্চ লাইট। তো ওনার 5 ব্যাটারি একটি টর্চ লাইট ছিল। তো উনি দেখছেন যে বেশ কিছু মাছ উঠে আসছে, কই মাছ, টাকি মাছ। তো একটা পুকুর আবার ওনার বাড়ির কাছে ছিল, মানে ওটা ওনারই মালিকানার পুকুর। তো উনি চিন্তা করলেন যে আরে আমার পুকুর থেকে মাছ উঠে আসছে, তো একটা কাজ করি, মাছগুলো কি করি, মানে নিয়ে নিই। ওনার হাতে একটা ব্যাগ ছিল। ওই দিন ওনার বাজার করার কথা ছিল সন্ধ্যার পরে কিছু, কিন্তু যেহেতু ঝড়ো বাতাস ছিল আর বাজারগুলো অতটা জরুরি ছিল না, তো যার কারণে উনি আর বাজার করেননি, ব্যাগটি খালি ছিল। তো চিন্তা করেন যে আমার হাতে তো ব্যাগ আছেই, তাহলে আমি এই মাছগুলো আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলি যতটুকু পারা যায়। তো উনি টর্চ লাইট জ্বালিয়ে মোটামুটি যেই মাছগুলো দেখছিলেন, এরকম 10-12টা কই মাছ, 7-8টা টাকি মাছ, মাঝারি সাইজের একটি শোল মাছ, এরকম কিছু মাছ উনি পান। উনি ব্যাগের মধ্যে ভরেন, তারপরে উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর উনি ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো নিয়ে এসেছি, তুমি এগুলো কুটে ফেলো। তখন ওনার স্ত্রী বলেন, ঠিক আছে আমি কুটে ফেলছি, তুমি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে নাও। আর ওই সময় তো ওনার বাসায় ফ্রিজ ছিল না, মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য কুটে ওই সময় রান্না করে ফেলতে হবে। তো ঠিক আছে, উনি ওনার কাজে চলে যান আর ওনার ওয়াইফ মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে যান। তো উনি কাজ করছেন, হঠাৎ করে রান্নাঘর থেকে জোরে এক চিৎকার, যে ও বাবা গো, এরকম বলে একটা চিৎকার। ওনার চিৎকার শুনে ঘরের অন্য সদস্যরা এবং ওই আঙ্কেল উনি নিজেও দৌড়ে রান্নাঘরে যান। গিয়ে দেখেন ওর স্ত্রী সেন্সলেস অবস্থায় পড়ে আছেন, পাশে ওই মাছের ব্যাগটি রাখা, কিন্তু ওই ব্যাগের মধ্যে কোনো মাছ নেই, একদম ফাঁকা। অবাক ব্যাপার, এতগুলো মাছ কোথায় গেল? আর তার থেকে বড় কথা, ওনার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। তখন সবাই মিলে তাকে পানির ছিটারিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে বলে যে কি হয়েছে, হঠাৎ করে এরকম চিৎকার করলা কেন, এরকম সেন্সলেস হয়ে গেল কেন, আরে মাছগুলো কোথায় গেল?
তখন ওনার স্ত্রী ভয়ানক একটা তথ্য দেন এবং একটা ব্যাপার সবাইকে বলেন, এবং সবাই এই কথাটা শুনে খুবই ভয় পায়। সেটি হচ্ছে উনি একটা ল্যাম্প, যেটাকে আমরা ল্যাম্পও বলি আর কি, পিদিম, কেরোসিন তেলে চলে এরকম পিদিম, এটি নিয়ে রান্নাঘরে মাছ কুটতে বসেছেন। এবং মাছ কুটতে যাওয়ার আগে ওনার হাজব্যান্ড তো বলেইছেন যে এর মধ্যে কি আছে। তো উনি কি করেছেন, ওই মাছ সাধারণত উনি চিন্তা করেছেন যে যদি এখন ব্যাগ সমেত মাছটা ঢেলে ফেলি, কই মাছগুলো লাফিয়ে লাফিয়ে অনেক দূরে চলে যায়, এর থেকে বেটার হয় আমি এক হাত ঢোকাবো, একটা করে মাছ তুলবো আর কুটবো, এটাই ভালো হয়। কারণ একবারে সব বের করলে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন অনেক জায়গায় চলে যেতে পারে। আর বৃষ্টি হয়েছে, উঠানে কাদা, এখন এই মাছ যদি চলে যায় আবার উঠিয়ে আনবে কে, এটা আর এক কষ্ট। এই চিন্তা করে উনি আসলে মাছগুলো একবারে ঢালেননি, উনি ব্যাগের মধ্যে রেখেই মাছ কুটতে চেয়েছিলেন একটা একটা করে। তো সব কিছু সরঞ্জামাদি নিয়ে বসে উনি এক হাত ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর যখনই ঢুকিয়ে দিয়েছেন উনি ফিল করছেন যে কেউ খপ করে ওনার হাতটি চেপে ধরেছে। উনি তো অবাক, কি ব্যাপার, হঠাৎ করে আমার হাত চেপে ধরল কে? মনে হচ্ছে ছোট একটি হাত ওনার হাতকে চেপে ধরেছে। উনি চিন্তা করেছেন মাছ আবার আমাকে কামড়ে দিল কিনা। তো উনি এই চিন্তা করে কি করেছে, ব্যাগের মুখটা সরিয়ে দেখতে গিয়েছে যে আসলে কি হলো। উনি যখনই ব্যাগের মধ্যে তাকিয়েছেন যে কি হলো এটা দেখার জন্য, তখনই উনি দেখেন ব্যাগের মধ্যে একটি মাছও নেই। মাছের পরিবর্তে বাচ্চাদের, এই 3-4 বছর বয়সী যে বাচ্চাগুলো এরকম আর কি, এদের নখ থেকে কনুই পর্যন্ত যতটুকু লম্বা হয় ঠিক এতটুকু বেশ কিছু 10-12টা কাটা হাত ব্যাগের মধ্যে রয়েছে, এবং কাটা হাতগুলো নড়াচড়া করছে। এর মধ্যে একটি হাত ওনার হাত চেপে ধরেছে। এই দৃশ্য উনি যখন দেখেছেন তখন ও বাবা গো মাগো বলে চিৎকার করেছেন, ওইখানে সেন্সলেস হয়ে গিয়েছেন। এবং তার পরবর্তীতে সবাই চলে এসেছে, আসার পরে সবাই দেখে যে ওখানে একটি মাছও নেই। তাহলে সত্যি এতগুলো মাছ কোথায় গেল? সত্যি সত্যি এর মধ্যে যদি মাছই থাকতো তাহলে মাছ কোথায় গেল? তখন পরিবারের সদস্যরা সবাই ওই আঙ্কেলকে বলতেছে যে আরে তুমি তো মাছই আনো নাই, মাছ কোত্থেকে আনছো? তুমি বলছো যে মাছ আনছো, তুমি তো ওই কাটা হাত নিয়ে আসছো। উনি বলে কাটা হাত কোত্থেকে আসবে? আমি টর্চ লাইট জ্বালিয়ে নিজে মাছ তুললাম, কই মাছ তুললাম, টাকি মাছ তুললাম, একটা শোল মাছ তুললাম মাঝারি সাইজের, কাটা হাত কোত্থেকে আসবে? আমি নিজে তুললাম, কাটা হাত কি আমি টের পাই না? আর কাটা হাত আমি যদি দেখতাম আমি তো ওখানে ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। নিশ্চয়ই প্যারানর্মাল কোনো বিষয় ঘটেছে। যাই হোক, এখন এই ঘটনা ওই দিনের মতো ওই পর্যন্তই আর কি। পরের দিন উনি দোকানে চলে আসেন, দোকানে দীর্ঘ সময় বসে আছেন সারাদিন, তেমন কোনো বেচা কেনা নাই বললেই চলে। চোখের সামনে ওনার বাধা কাস্টমার যেগুলো আছে তারা অন্য দোকান থেকে মাল কিনছে, যারা তার কাছ থেকে বাকি নেয় মাল তারাও পর্যন্ত অন্য দোকান থেকে মাল কিনছে, ওনার দোকানে আসে না। নগদ টাকা দিয়ে মাল কিনে কিন্তু ওনার দোকানে আসছে না। উনি খুব অবাক হন যে মানুষের বাকি দেই, উপকার করি, এই লোকগুলো এখন নগদ টাকা দিয়ে মাল কিনতে অন্য দোকানে যাচ্ছে, আমার কাছে আসে না, কি অকৃতজ্ঞ। এই বলে মনে মনে উনি তাদেরকে গালি দিচ্ছেন, এবং ওনার দোকানদারও বিষয়টা, দোকানদার না মানে ওনার কর্মচারীও কিন্তু বিষয়টা ফলো করছে যে আমাদের বাধা কাস্টমারগুলো অন্য দোকান থেকে মাল কিনছে, তার দোকানে আসছে না। তো যাই হোক, ওই দিন আসলে ওনার বেচা কেনা হয় না বললেই চলে। প্রতিদিন অনেক টাকার বেচা কেনা হয়, ওই দিন কয়েকশো টাকার মাত্র বেচা কেনা হয়েছে। এটা আসলে অকল্পনীয়, এটা উনি কখনোই আশা করেননি। আর তাছাড়া এই যেই দিনের কথা বলছি, দ্বিতীয় দিন, এই দিন ছিল আবার হাটবার, আর হাটবারে প্রচুর বেচা কেনা হয়, আর সেই দিন ওনার মাত্র কয়েকশো টাকার বেচা কেনা হয়েছে। এটা কোনো দোকানদারই আশা করে না, বিশেষ করে ওই সময়ের ওইখানে যেই মুদি দোকানগুলো রয়েছে তাদেরও এটা কল্পনাই করে না। যাই হোক, উনি খুব চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপার, আজকে আমার কোনো বেচা কেনা হলো না, এমনটা তো হয় না সাধারণত। যাই হোক, উনি ওই দিনের মতো আবার সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে চলে আসেন। প্রতিদিনের মতো ওনার কয়েকজন দোকানের কর্মচারী ওনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন। বাড়ির যে গেট রয়েছে, টিন দিয়ে ঘেরা গেট আর কি, মানে বেড়াটা টিন দিয়ে ঘেরা, তো ওই বাড়ির টিনের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে তারা তাদের মতো চলে যান। তো উনি ওই টিনের দরজা উপরে এক ধরনের হুক আছে, ওই হুক খুলে ভিতরে ঢুকে আবার ওই হুক বন্ধ করে দেওয়া যায়। তো
গেটের উপরে হাত দিয়ে গেটটা খুলে ভিতরে ঢোকেন, আর গেটটা বন্ধ করে দিয়ে যেই না মানে বাড়ির দিকে মুখ করেছেন আর কি, গেটটা বন্ধ করে হঠাৎ করে দেখেন ওনার উঠোনে মনে হচ্ছে 7-8টা বাচ্চা ছেলে মেয়ে খেলাধুলা করছে। তখন উনি চিন্তা করেন কি ব্যাপারে এত রাত্রে ঘরের, আমার তো এত ছোট বাচ্চা কাচ্চা নেই, আর কোনো গেস্ট আবার বাড়িতে আসলো কিনা, এত ছোট ছোট বাচ্চা। তো উনি আবার জিজ্ঞেস করেছে, এই বাবারা তোমরা কারা, এখন খেলাধুলা করছো কেন এই অন্ধকারের মধ্যে, তোমরা কি আমার বাসায় বেড়াতে আসছো নাকি পাশের বাড়ির? তখন ওরা ওই কথার ভ্রুক্ষেপ করছে না, ওরা ওখানে খেলছেই। তো তখন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, এই টর্চ লাইটটি উনি জ্বালান, জ্বালিয়ে দেখার চেষ্টা করেন এরা আসলে কারা, কোন বাড়ির ছেলে পেলে, নাকি তার কোনো আত্মীয় স্বজন বেড়াতে এসেছে, সে আত্মীয় স্বজনের ছেলে পেলে। কিন্তু উনি টর্চ লাইট জ্বালিয়ে যে দৃশ্য দেখতে পান, সেটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে, এদের প্রত্যেকের মাথা দেহ থেকে স্বাভাবিক যে মাথার সাইজ হয় তার থেকে 3-4 গুণ বড়, এবং চোখগুলো অস্বাভাবিক রকমের বড় বড় গোল গোল, এবং মাথা মনে হচ্ছে বেশ একটু চ্যাপ্টা প্রকৃতির। অনেক সময় এলিয়েন টাইপের আমরা কিছু দেখি না, এরকম যে অনেক সময় মুভিতে এলিয়েন দেখি যে অদ্ভুত টাইপের মাথা, চ্যাপ্টা মাথা, এইরকম আর কি। তো যখন উনি টর্চ লাইট জ্বালিয়েছেন, তখন ওই সবগুলো ওই 5-6টা বাচ্চার মতো যারা ছিল সবাই দৌড়াদৌড়ি থামিয়ে ওনার দিকে তাকিয়েছে, একদম চোখাচোখি হয়েছে। আর ওই দৃশ্য দেখে উনি প্রচন্ড জোরে দেন এক চিৎকার, আর উনি যখন চিৎকার দিয়েছেন তখন এই বাচ্চা কাচ্চাগুলো দৌড়ে ঠিক ওই বেড়ালের মতো বা বানরের মতো, বানর যেভাবে খুব সহজেই উপরে উঠে চলে যেতে পারে গাছ বেয়ে, মনে হচ্ছে ওরা খুব সহজেই ওনার টিনের বেড়া টপকিয়ে চলে গেল, কোনো সাউন্ডও হলো না। স্বাভাবিকভাবে তো একটু সাউন্ড হয়, কোনো সাউন্ডও হলো না। ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন, বলে কি হয়েছে, বলে যে আমি এখানে তো কিছু বাচ্চা কাচ্চা দেখলাম। তখন বাড়ির সদস্যরা বলে, বাচ্চা কাচ্চা কোথা থেকে দেখবা, আমরা তো ঘরের মধ্যে আছি, কোনো শব্দ টব্দ তো পেলাম না, তুমি বাচ্চা কাচ্চা কোথা থেকে দেখলা? আর বাচ্চা কাচ্চা যদি থাকবেই, উঠান তো একটু হালকা কাদা কাদা আছে, বিকালের দিকে বৃষ্টি হয়েছে, তো দেখো তো পায়ের ছাপ আছে কিনা। তো দেখে যে না, পায়ের কোনো ছাপ নেই, উঠোনে পায়ের কোনো ছাপ নেই। তাহলে এই বাচ্চা কাচ্চারা যদি উঠানে খেলাধুলা করবে, তাহলে তো পায়ের ছাপ থাকার কথা। তাহলে বোঝা গেল তিনি চোখের ভুল দেখেছেন। কিন্তু উনি নিজের চোখকে কিছুতেই বোঝাতে পারছেন না, নিজের মনকে, নিজের চোখকে, যে কিভাবে এরকম ভুলটা হলো। মাত্র এই ঘটনা আমি নিজে দেখলাম, টর্চ লাইট চালালাম, এমন একটা ভয়ঙ্কর বিষয়, এমন ভুল তো হওয়ার কথা নয়। যাই হোক, এই ছিল দ্বিতীয় দিনের ঘটনা। এরপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল। তারপরে নতুন এক ধরনের উপদ্রব শুরু হয়ে যায়। গভীর রাতে, রাত প্রায় 1টা-1:30টার দিকে আনুমানিক, হঠাৎ করে মনে হচ্ছে যে টিনের চালে কেউ হেঁটে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। এটা শুধু একবারই হয়। তো প্রথম দিকে মনে করেছে যে এটা হয়তোবা কোনো প্রাণী, বিড়াল হবে, অথবা গ্রাম অঞ্চলে আমরা এই টাইপের প্রাণীকে আমরা বলি খাটাস বা নেইল, এই শব্দগুলো বলি। আর শুদ্ধ বাংলা এটাকে বলে গন্ধ গোকুল। এটা অনেকটা বেজির মতো, কিন্তু আকৃতিতে বেজির থেকে আরো বেশ বড়। তো এরা অনেক সময় রাতের বেলা ওই হাঁস, মুরগি, কবুতর এগুলো খাওয়ার জন্য চলে আসে, নিশাচর প্রাণী এগুলো। কিন্তু এই খাটাস বা গন্ধগোকুলও যদি এটি হয়, এর শরীরের ওজন তো এত হওয়ার কথা না যতটা শব্দ হচ্ছে টিনের চালের উপরে। তো এতটা ওজন তো হওয়ার কথা না ওদের। আর 4 পায়ে হাঁটলে কিন্তু টের পাওয়া যায়, মনে হচ্ছে 2 পায়ে কে হেঁটে যাচ্ছে। তো এটি তাদের কাছে খুবই অবাক লাগে, কি ব্যাপার, এরকমটা হচ্ছে কেন। তো যাই হোক, তার একদিন তাকে থাকে যে এক রাত্রে, ওই শব্দটা হওয়ার একটা টাইমও তাদের মুখস্থ হয়ে গিয়েছিল প্রায়, যে রাত 1টা থেকে 1:30টার মধ্যে এরকম একটা সময় প্রতিদিনের একটা হয়ে থাকে। তো ওরা ওই দিন বাড়ির কয়েকজন সদস্য খুব অ্যালার্ট, যে আজকে দেখবো যে এটা কি জিনিসটা। টর্চ লাইট নিয়ে রেডি। হঠাৎ করে রাত 1:15টার দিকে যখনই এই শব্দ হওয়া শুরু হয়েছে, তো ওই আঙ্কেলের ছেলে দৌড়ে ঘরের বাইরে বের হয়ে যান এবং টর্চ লাইট মারেন। টর্চ লাইট মেরে একটা ভয়ানক জিনিস দেখতে পান,
দেখতে পান এটি আসলে কোনো প্রাণী না, এটা একটা ছোট বাচ্চা ছেলে। অদ্ভুত চেহারা, মাথার গড়নটা বড়। তো এই বাচ্চা ছেলেটি টিনের চালের এক পাশ থেকে আর এক পাশে দৌড়ে চলে গেল। দৌড়ে একটি গাছে লাফ দিল, গাছটা তরতর করে বেয়ে মাথায় উঠে গেল। তারপর আর কিচ্ছু নেই। টর্চ লাইট মারলো, মাথায় তো তাহলে থাকার কথা যদি একটি বাচ্চা ছেলেও হয়, না মাথায় কিছুই নেই। ওই গাছের মাথায় একদম শূন্য, কিচ্ছু নেই, খালি ডালপালা দেখা যাচ্ছে, কিন্তু কোনো মানুষ বা অন্য কিছু সেখানে নেই। তখন সে বলে বাড়ির সদস্যদেরকে যে সে এই জিনিস দেখেছে। তখন বাড়ির সদস্যরা চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে? এমনটা তো হওয়ার কথা না। হঠাৎ করে আমরা কি এমন করলাম যে আমাদের বাসায় এই ধরনের উপদ্রব শুরু হয়ে গেল? যাই হোক, এর পরদিন একটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে ওই আঙ্কেলের দোকানে একজন লোক আসে। লোক এসে বলে, মানে হুজুর মতো একজন লোক। তো লোক এসে বলে যে আপনার কাছে কি তাবিজ লেখার চামড়া হবে, খাসির চামড়া? তখন বলে হ্যাঁ আছে তো, আমার কাছে আছে। তখন বলে ঠিক আছে দেখান দেখি। তুমি ওই যে একটা লোক দিয়ে গিয়েছিল সেই চামড়াটি বের করে দেখেন। তখন ওই হুজুর চামড়াটি হাতে নিয়ে বলছে যে এটা কি খাসির চামড়া? বলে হ্যাঁ খাসির চামড়া। বলে আপনি কি খাসির চামড়া আগে বিক্রি করেছেন কখনো? না, আমি ওইভাবে রেগুলার বিক্রি করিনি। বলে এটা তো দেখে খাসির চামড়া মনে হয় না, এত মসৃণ এত সুন্দর তো খাসির চামড়া হয় না। বলে যে আমাকে একজন দিয়ে গিয়েছে, সে তো আমাকে বলেছে এটা খাসির চামড়া। তো আমার কাছেও এটা দেখে ভালো লেগেছে, মনে হয়েছে যে ভালো, তো এই জন্য রেখে দিয়েছি। তো বলে যে হ্যাঁ খাসির চামড়া হলে তো অবশ্যই ভালো, আমার কাছেও এটি ভালো লেগেছে, ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি। কত দাম? তখন উনি বলে যে আসলে লোক যিনি এসেছিলেন তিনি তো আসলে আমাকে দাম নির্দিষ্ট করে বলে যাননি। তো আপনি যেহেতু খাসির চামড়া কেনেন তাবিজ কবজ লেখার জন্য, তো আপনার তো একটা আইডিয়া আছে এটা কত হতে পারে। তো যেহেতু চামড়াটি ওই হুজুরের ভালো লেগেছিল, তো উনি একটা ভালো দামই দিয়ে যান। আর যেহেতু উনিও দামটা সম্পর্কে অতটা অবগত ছিলেন না দোকানদার, তো উনিও ওনার দেয়া দামটি রেখে দেন, এটা নিয়ে আর কোনো বার্গেনিং করেননি। তো ওই হুজুর ওই চামড়া নিয়ে চলে যান। পরের দিন সকালবেলা হন্তদন্ত হয়ে সেই হুজুর দৌড়ে ওই দোকানে ছুটে আসেন। এসে বলেন যে আচ্ছা সত্যি করে বলেন তো এটা কিসের চামড়া? তখন ওই দোকানদার আঙ্কেল বলতেছে আরে ভাই বললামই তো এটা তো খাসির চামড়া। বলে আমার মনে হয় না এটা খাসির চামড়া। আর এই চামড়াটা আপনার কোত্থেকে পাইছেন এটা আমাকে বলেন। বলে যিনি দিয়ে গেছেন তাকে আমি চিনি না, আগে কখনো দেখিও নাই। বলে যে আমার মনে হয় না এটা খাসির চামড়া, এটা অন্য কোনো কিছুর চামড়া। বলে কেন আপনার এরকমটা মনে হলো? বলে যে আমার সাথে গত রাত্রে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে একজন একটা তদবির সংক্রান্ত কাজে আমার কাছে এসেছিল। ওই তাবিজটা শুকনো খাসির চামড়ার উপর লেখার কথা ছিল, মানে ছাগলের চামড়ার উপরে। তো আমি রাতের বেলা বসেছি রাত 12টার পরে তাবিজ লেখার জন্য, কিন্তু আমি যখনই বসেছি ওই চামড়াটি নিয়ে, তখনই মনে হলো আমার আশেপাশে কেউ দৌড়াদৌড়ি করছে। আমি বুঝতে পারিনি যে আসলে এটা কি, মনে হয়েছে হয়তো বা আমার বাড়ির কোনো সদস্যরা, ছোট বাচ্চা কাচ্চা আছে তারা। কিন্তু পরে বুঝতে পারলাম না, এটা তো কোনো বাচ্চা কাচ্চা, আমার বাড়ির কোনো বাচ্চা কাচ্চা না, এটা মনে হচ্ছে প্যারানরমাল কিছু। তারপরও উনি চিন্তা করেছেন যে তাবিজ কবজ লেখার সময় মাঝে মাঝে দুষ্টু জিনেরা কিছু উপদ্রব করে থাকে, হয়তো বা এই কারণে উপদ্রব করছে, এটা হতেই পারে। তো উনি কি করেন, কিছু দোয়া পড়ে শরীরে ফু দিয়ে গা বন্ধ করে নেন, আবার লিখতে থাকেন। এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওনার কাঁধ এবং গলা পেঁচিয়ে আর কি, মানে গলার একটু অংশ এবং কাঁধের একটু অংশ মিলিয়ে ওনার ঘাড়ের উপর কেউ একজন সজোরে এক কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড়, তো উনি ওই এক হাত দিয়ে ওনার ঘাড়ে হাত দিয়েছে, দেখে একটা মাথা, মানে মানুষের মাথার মতো, কিন্তু মাথাটার সাইজ একটু বড় মনে হয়েছে। উনি এক হাত দিয়ে ধরে মানে হেঁচকা টানে ওই মাথাটা সরিয়ে ফেলেন। উনি প্রচণ্ড ব্যথা পান কাঁধে এবং প্রচণ্ড জোরে এক চিৎকার দেন, চিৎকার দিয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। এখন পরিবারের সদস্যরা তারা দৌড়ে চলে আসেন, তারপরে তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরান। তখন বলে কি হয়েছে? বলে এই ঘটনা। তখন পরিবারের সদস্যরা তারাও খেয়াল করেন যে ওনার এই কাঁধে দাঁত বসে গেছে, কিন্তু মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কামড় দিলে, 5-6 বছরের কোনো বাচ্চা যদি কামড় দেয়, এই দাঁতের যে দাগ
মানে যেমন হয় আর কি, ঠিক তেমনই দাগ, এবং একদম রক্ত বের করে ফেলেছে এখানে, প্রচণ্ড ব্যথা পেয়েছেন উনি। কিন্তু এমন তো কখনো হয় না, ওনার পরিবারের সদস্যদের কেউ তো এসে এই কাজটি করেননি। পরিবারের যে বাচ্চারা আছে তারাও ঘুমিয়েছিল রাতের বেলা, তারাও তো এসে এই কাজ করেননি। তাহলে এই কাজটা কে করলো? তখন ওই হুজুর বুঝতে পারেন এই চামড়াটির কারণেই হয়তো বা এরকম সমস্যা হয়েছে। এই কারণে পরের দিন এসে উনি এই চামড়াটি ফেরত দেন, বলেন যে চামড়া রাখেন। যেহেতু চামড়া, উনি আবার কি করেছিলেন যে চামড়াটি নিয়ে যাওয়ার পরে কেচি দিয়ে টুকরো টুকরো করে কেটেছিলেন, যে বিভিন্ন তাবিজ লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাপ লাগে আর কি। তো উনি চিন্তা করেছিলেন যে এটা সুন্দর করে কেটে রাখি। তো যেহেতু কেটে রেখেছেন, উনি কেটে নিয়ে আসছেন, আসার পরে বলতেছে যে আমার টাকা আপনাকে ফেরত দিতে হবে না, এই যে চামড়া নেন, এই চামড়া একটা অশুভ চামড়া, এবং আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের চামড়া, এটা কোনো ছাগল বা খাসির চামড়া না, এটা মানুষের চামড়া মনে হচ্ছে, এটা একটা অভিশপ্ত চামড়া। আপনি এটা নেন এবং নিয়ে দ্রুত এটা নদীতে ফেলে দেন। আমি ফেলতে পারতাম, কিন্তু এটা আপনার কাছে আমার কিছু জানার দরকার ছিল যে এটা আপনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন। যেহেতু আপনি বলতে পারছেন না ভালো করে, এই জন্য এই দায়িত্বটা আপনারই থাকলো, আপনি এটা নদীতে ফেলে দেন। তখন ওই দোকানদার আঙ্কেল বলতেছে যে আরে, এই চামড়া রাখার পর থেকে আমার পরিবারেও তো একটার পর একটা সমস্যা, আর আমার দোকানে কোনো বেচা কেনা নাই। আমি দোকান খুলে বসে আছি গত কয়েকদিন ধরে, বেচা কেনা নাই বললেই চলে। তো মনে হচ্ছে এটাও এই কারণেই হচ্ছে। তো রাজবাড়ী যে মাছ বাজার রয়েছে সেখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে গোদার বাজার নামক একটা জায়গা রয়েছে, সেখানে পদ্মা নদী আছে। তো ওইখানে মূলত এই চামড়াটি ফেলে দেয়া হয়, মানে ওই দোকানদার গিয়ে ফেলে দিয়ে আসেন। ফেলে দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে দোকানে আবার স্বাভাবিকভাবে বেচা কেনা শুরু হয়ে গেছে। তখন সবাই বুঝতে পারে এই চামড়ার কারণে এমনটা হয়েছে। তো দোকানদার আঙ্কেল মনে করেছিল যে ঝামেলা শেষ, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এরপর থেকে শুরু হলো আরও একটি সমস্যা। সেটি হলো যে ওই আঙ্কেল এরপর দিনের কথা আর কি, মানে ওই দিন না, যেদিন চামড়া ফেলে দিয়েছে ওই দিন না, তার পরদিন যখন উনি দোকান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন, তখন ওই বাড়ির কাছাকাছি এসে, একদম কাছাকাছি এসে তো ওনার কর্মচারীরা আবার তাদের বাড়ির দিকে চলে যায়, যাদের কাছাকাছি বাড়ি আর কি, ওই আঙ্কেলের বাড়ির কাছাকাছি। তো আঙ্কেল ওই দরজার কাছাকাছি, মানে ওনার বাড়ির যে গেটের কাছাকাছি এসে হঠাৎ করে মনে হয় যে চাদর পরিহিত, মাথা ঢাকা, লম্বা একটা দেহ, চাদরে মুড়িয়ে রাখা শরীর, মাথা ঢাকা, বোঝা যাচ্ছে না, মাথার চেহারা বোঝা যায় না আর কি। তো সে তার ওই টিনের গেটের পাশে দাঁড়িয়ে আছে। তো উনি যখন গেটের কাছাকাছি এসেছে, উনি কেবল বলবেন যে আপনি কে, তার আগেই মনে হলো ওই অবয়বটি এক দৌড়ে পাশে থাকা ওই ঝোপ জঙ্গল আছে আর কি, সেদিকে চলে গেল। তো আঙ্কেল তো অবাক, উনি চিন্তা করেছে প্রথমে এটা কোনো চোর হবে, চোর ওই ঘরে ঢুকতেছিল চুরি করার জন্য, কিন্তু উনি চলে এসেছেন এই জন্য চোরটি দৌড়ে পালিয়েছে। উনি প্রথমে এই চিন্তাই করেছেন, অন্য কোনো চিন্তা তার মাথায় ছিল না আসলে। তো এই ঘটনা উনি আবার ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে একটু হলেই তো ঘরে চোর টোর ঢুকে পড়তো, তোমরা একটু খেয়াল রেখো আর কি। তো এই হলো প্রথম দিনের ঘটনা। এবার আসি দ্বিতীয় দিনের ঘটনা। দ্বিতীয় দিনেও উনি যখন বাড়িতে এসেছেন, এবার গেটের কাছে না, এবার উনি ওই গেটটা বাহির থেকে খুলে ভিতরে ঢুকেছেন। উনি দেখেন ওনার বাড়ির যেই মানে বারান্দা রয়েছে, এই বারান্দার উপরে চাদর পরা একজন লোক বসে আছে। তো উনি যখনই তাকে দেখেছেন, এই লোকটি আবার কি করলো, এক দৌড়ে নিঃশব্দে ওনার টিনের যে বেড়া টপকে চলে গেল ওই যেই সাইডে বাড়ি, যেই সাইডে ওই ঝোপ জঙ্গল রয়েছে সেই দিকে। তো এত বড় একটা মানুষ দৌড়ে চলে গেল, দৌড়ে চলে গেলে টিনের বেড়া তো অতটা শক্ত না, টিনের বেড়ায় তো শব্দ হওয়ার কথা, কোনো শব্দ না, মনে হচ্ছে একটা পিঁপড়া একটা বেড়া বেয়ে গেলে কোনো নড়াচড়া হয় না, ঠিক তেমনটাই। এবার তিনি কিছুটা ভয় পেলেন। উনি চিন্তা করলেন যে এটা তো চোর হবে না, চোর তো হলে এরকম এমনটা হওয়ার কথা না। তো উনি এবারও পরিবারের সদস্যদেরকে বলেন যে বাসায় কিন্তু চোর ঢুকতেছে প্রতিদিন, তোমরা খেয়াল রেখো। থার্ড টাইম, মানে পরের দিন ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। পরের দিন উনি যখন বাড়িতে ঢুকবেন রাতের বেলা, তখন দেখে ওনার গেটের সামনে সেই অবয়বটি দাঁড়িয়ে আছে।
কিন্তু এবার আর তাকে দেখে সে পালায় না, সে দাঁড়িয়ে থাকে। আর ওই আঙ্কেলও চিন্তা করে কি ব্যাপার, এই চোরটা আজকে পালায় না কেন। তখন উনি দূর থেকেই বলে ওঠে, এই থাম, দৌড়াবি না, কে তুই বল। তখন ওই অবয়বটি বলে ওঠে, আজকে দৌড়াবো না, আজকে আমার চেহারা তোকে দেখাবো। এই বলে তার মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে দেয়, মানে চাদরটি সরিয়ে দেয়। দেখে এটা সেই লোক যেই লোকটা ওই চামড়া দিয়ে গিয়েছিল তাকে। তখন বলে, আমার চামড়া ফেরত দে। বলে, কিসের চামড়া? বলে, আমি দিয়ে গিয়েছিলাম তোর দোকানে বিক্রির জন্য, আমার চামড়া ফেরত দে। বলে যে ওই চামড়া তো নদীতে ফেলে দিয়েছি, আর এই চামড়া তো ভালো চামড়া না, এটা রাখলে সমস্যা। বলে, সেটা তো আমার জানার বিষয় না, তোকে আমি চামড়া দিয়েছি, চামড়া ফেরত দে, না হলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবো আমি। তখন সে বলে, মানে ওই দোকানদার আঙ্কেল বলে, তুই ইতোমধ্যেই আমার অনেক বড় ক্ষতি করেছিস, এই কোথা থেকে কোন চামড়া নিয়ে এসে দিয়ে, এখন এটা নিয়ে আর কথা বাড়াস না, যা ভাগ এখান থেকে। এই বলে তার সাথে আর কথা বাড়ায় না, সে এমনি স্বাভাবিক মানুষের মতোই ছিল। এবং সে বলে যে তুই এর আগে একদিন আসছিস, দৌড়ে পালাইছিস, আবার পরের দিন আমার বাড়ির বারান্দায় বসেছিলি কেন? বলে, আমার চামড়া ফেরত নিতে। মানে এটা নিয়ে তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন বলে, কোনো কিছু ফেরত পাবি না, যা। তখন সে বলে যে তোর কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবো আমি। তখন বলে, ঠিক আছে, তুই যা পারিস করিস। এরপরে উনি ওনার বাসায় ঢুকে যান। প্রিয় লিসেনার্স, ওই রাতে ওনার এক সন্তান, ছোট সন্তান, ছেলে সন্তান, সেই সন্তান ঘুমের মধ্যে মারা যান। একদম সুস্থ মানুষ ঘুমের মধ্যে মারা যান। গলায় কোনো দাগ টাগ কিচ্ছু না, মানে কেউ যে গলা চেপে মেরে ফেলেছে, অদৃশ্যভাবে গলায় ছাপ দেখা গিয়েছে, বড় বড় আঙ্গুলের ছাপ, এমনটা না, একদম স্বাভাবিক। কেন মারা গেল, কি হলো? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল পরদিন সকালবেলা, যে কি হলো, বাঁচার কোনো আশা আছে কিনা। তখন ডাক্তার বলল যে ঘুমের মধ্যে এসে মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে ডাক্তারও বুঝতে পারছে না। তো প্রিয় লিসেনার্স, ওনার এক সন্তান মারা যায়। এরপরে ওনার পরিবারে আর কোনো সমস্যা হয়নি, কেউ ওই অবয়বটাকে দেখেও নি। তবে উনি নাকি মাঝে মাঝেই স্বপ্নের মধ্যে ওই চাদর পরা লোকটিকে দেখেন, কিছু বলার চেষ্টা করে, ধমক দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা মাঝে মাঝে উনি দেখেন। তো এখনও এই কারণে বলছি, কারণ যখন আমি ঘটনাটি সংগ্রহ করেছি তখনকার পর্যন্ত ওই তথ্যটি ছিল। আর আমি যতটুকু তথ্য নিয়েছি, ওই আঙ্কেল মারা গিয়েছেন অসুস্থতাজনিত কারণে। তো এই হচ্ছে প্রিয় লিসেনার্স ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমন চৌধুরী, ফরিদপুর জেলা থেকে। বেশ অনেক আগের কথা, 70-এর দশক। ইমনের বড় চাচা, মানে তার বাবার বড় ভাই, তিনি তখন বেশ ইয়াং, কেবল বিয়ে করেছেন, সদ্য বিয়ে করেছেন তিনি, এবং বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছেন তার স্ত্রীকে নিয়ে, এবং তার শ্বশুরবাড়ি ছিল হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলার কোন একটি অংশে। তিনি স্পেসিফিক লোকেশনটা শেয়ার করবেন না। তো ওই জায়গাটা, মানে যেখানে তার চাচার শ্বশুরবাড়ি ছিল, সেই জায়গায় অনেক খাল বিল, মানে অসংখ্য খাল বিল দিয়ে ঘেরা, এবং সেখানে মানুষজন মেইনলি যাতায়াতই করে নৌকায় করে। ছোট নৌকা আছে, আবার বড় বড় নৌকা আছে, সেখানে পণ্য পরিবহন হতো। এখনকার মতো বাসে ট্রাকে এতটা হতো না, তখন নৌকায় অনেক পণ্য পরিবহন হতো। এবং অনেক বাদামের ক্ষেত ছিল, সে দেখেছো কোনো বাদামের ক্ষেত ছিল অনেক। তো যাই হোক, এরকম খালবিল ঘেরা একটা জায়গায় তার চাচার শ্বশুরবাড়ি। তো সেখানে তার কাকা গেলেন বেড়াতে, এবং ভালোই সময় কাটালেন। নতুন শ্বশুরবাড়ি, সেখানে ঘোরাফেরা করে তাকে খুব আদর যত্ন করা হলো। এবং সেখানে তিনি 2-3 দিন বেড়ানোর পরে তার দাওয়াত পড়লো তার স্ত্রীর মামার বাড়িতে, এবং সেখানে যেতে হবে। যাওয়ার জন্য হচ্ছে নৌকায় তাদের ব্যবস্থা। তো তিনি ইমনের চাচা বাড়িটাতে খুব একটা অভ্যস্ত ছিলেন না নৌকায় যাতায়াত করে বেশ লম্বা সময়। তার কাছে এটা একটু অন্যরকম লাগছিল, অ্যাডভেঞ্চারাস। তো তারা বললো যে হ্যাঁ, তারা রওনা দেবে, দুপুরের পরে রওনা দেবে, দুপুরে খাওয়া দাওয়ার পরে রওনা দেবে, এবং বেশিক্ষণ লাগবে না। বললো 2-3 ঘন্টার মধ্যে পৌঁছা যাবে তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারা উঠলেন।
নৌকায়। তো দেখলেন যে খুব সুন্দর একটা নৌকা রাখা হয়েছে, নৌকাটা সুন্দর, উপরে ছাউনি দেয়া, বসার ব্যবস্থা আছে ভেতরে, মানে বেশ খুব সুন্দর, বেশ বড় একটা নৌকা। তো নৌকাতে চড়ে তারা রওনা দিলেন। বেশ লাগছে, পেছনে দুইজন মানুষ দাঁড় বাইছেন, মেশিনের নৌকা না, তখন দাঁড় বাওয়া নৌকা ছিল এবং পাল ছিল, প্রয়োজনে পাল খাটাতে পারতেন তারা। তো যাই হোক, খালের মধ্যে তারা পাল খাটান না, যাই হোক দাঁড় বেয়ে চলছেন দুইজন। আর ইমনের বড় চাচা বসে আছেন, এনজয় করছেন, তার স্ত্রী ছইয়ের ভেতরে বসা, তার বেশ ভালো লাগছে। এবং দেখছেন এখানকার গ্রামের প্রকৃতি, মানে তিনি যেখান থেকে আসছেন সেখানকার গ্রামগুলা আরেকটু অন্যরকম, আর এখানে এই খাল বিলের পাশে গড়ে ওঠা গ্রামগুলো আরেক রকম। এবং বিভিন্ন বড় বড় ফসলের মাঠের পাশ দিয়ে যাচ্ছেন, এবং বিশাল ফসলের মাঠ, এবং অনেক জায়গায় যেটা বললো যে বাদামের চাষ হয়, সেখানে বাদামের চাষ হয়েছে, মানে বেশ অন্যরকম। তো তিনি বেশ পছন্দ করলেন জায়গাগুলো, এবং চলতে চলতে এক সময় চলে আসলেন, একেবারে বিকেল যখন গড়িয়ে যাচ্ছে তখন এসে পৌঁছালো তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো ঘাটটা দেখেই তার কাছে একেবারে অন্যরকম লাগলো। এইখানে জায়গাটা আবার একটু অন্যরকম, যেখানে তার স্ত্রীর মামা বাড়ি, সেখানে হচ্ছে ডান দিকে পুরো গাছগাছালি দিয়ে ভরা, মানে মনে হচ্ছে একটা জঙ্গল, বন জঙ্গল, ওখানে কেউ থাকে না, কোনো বসত ভিটা কিচ্ছু নাই ডান দিকে খালের এক পাশে। তো তিনি জিজ্ঞেস করলেন, তার সাথে যিনি ছিলেন, যিনি তাদেরকে নিয়ে আসছেন, তার শ্বশুরবাড়ির একজন মানুষ, তাকে বললেন যে এই জায়গায় কি ঘরবাড়ি কিছু নাই, দেখে তো মনে হচ্ছে গহীন জঙ্গল। বলে হ্যাঁ, এই জায়গায় অনেক গাছগাছালি জঙ্গল, এই জায়গায় আসলে বাড়িঘর নাই, এই বাম পাশেই হচ্ছে তার মামা বাড়ি, এবং তাদের যত জমি জমা এইদিকে বিশাল, সেই আবাদি জমি বিশাল, এবং তারপরে তাদের লোকজন আছে যারা কাজ টাজ করে বাসায়, এবং তারা বেশ অবস্থা সম্পন্ন পরিবার, মানে তার স্ত্রীর মামা। যাই হোক, নৌকা ঘাটে ভিড়ল। তো তিনি দেখছেন বারবার ঘুরে ঘুরেই, মনে চাচা পেছনের ওই জঙ্গলটা দেখছেন, তার কাছে কেমন জানি একটা অন্যরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে একটা বনের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে, এবং খালটা এই পাশে দিয়ে ঘেঁষে চলে গেছে, কিন্তু পরে এই জঙ্গলের ভেতর দিয়ে ওদিকে। তো যাই হোক, তিনি নামলেন, তখন বিকেল পড়ে গেছে, এবং এই বিশাল গাছপালার জন্য এখানে আলো খানিকটা কমে গেছে। পাখির ডাক শুনছেন, অসংখ্য পাখি উঠছে, এবং তিনি দেখছেন নাম না জানা পাখিও আছে, মানে তিনি সেগুলো চেনেন না, এবং রং বেরঙের পাখি ডাকছে, এবং সেগুলো মনে হয় বাড়ি ফিরে যাবে এরকম একটা সময়। তো নামলেন নৌকা থেকে, নামার জন্য তাদের, মানে নৌকাটা বেশ বড়, কিন্তু নামার জন্য কাঠের দেওয়া, তক্তা দেওয়া, সেটা দিয়ে নামলেন তিনি, তার স্ত্রীকেও ধরে নামালেন, এবং দেখলেন যে মানুষজন এসে পড়ছে, তার মামা বাড়ির মানুষজন এসে তাদেরকে রিসিভ করলো। ইমনের চাচা বেশ লজ্জা পাচ্ছেন, কারণ তিনি নতুন জামাই এখানে, ওই সব মানুষ তো তার পরিচিত না, অনেকে আসছেন, এবং দেখা যাচ্ছে যে মহিলারা অনেকে নিজেদের মধ্যে কথা বলছেন তাদের দেখে। তো তিনি নেমেছেন, নৌকা থেকে এসে দাঁড়াইছেন, এবং তার চোখ পড়ল হাতের ডান দিকে, ঠিক যেখানে তাদের ঘাটটা, তার ডান দিকেই সোজা চলে গেছে খালের কোল ঘেঁষে একটা জায়গা, এবং সোজা চলে গিয়ে ডান দিকে বিশাল একটা লম্বা ঘর, এবং এই ঘরটা এই পড়ন্ত বিকেলে কিন্তু কোনো আলো টালো জ্বলছে না, অন্ধকার হয়ে আছে, বাট বিশাল একটা ঘর, এবং এই ঘরের পাশ দিয়েই কিছু গাছগাছালি চলে গেছে, মনে হচ্ছে খালের এই পাশটাও মানে একটা জঙ্গলের মতো তৈরিছে, বনের মতো তৈরিছে, বেশ অন্যরকম, কেমন জানে গা ছমছম করা ঘরটা, লম্বা একটা ঘর এক সারি। সেটা দেখলেন, তারপর তাকিয়ে দেখলেন সামনের দিকে অনেক ফাঁকা জায়গা এবং বিশাল উঠোন, এবং উঠোনের পরে দূরে দেখা যাচ্ছে, মানে বেশ খানিকটা এখান থেকে হেঁটে যেতে হবে, একটা দোতলা বাড়ি, বেশ বড় দোতলা বাড়ি, কাঠ দিয়ে বানানো, খুব সুন্দর। তো তিনি হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন, এবং তাকাচ্ছেন এদিক ওদিক। বাঁদিকে তাকিয়ে দেখলেন যে এই খালের এই পাশ থেকে আরেকটা এরকম সরু রাস্তার মতো চলে গেছে, এবং এখান থেকে তিনি দেখতে পাচ্ছেন, তিনি ভালোই চিনতেন বেল গাছ, অনেকগুলো বেল গাছ এখানে। তো তিনি চিন্তা করছেন এত বেল গাছ কেন, মানে একের বেল গাছ অনেকগুলো, এখানে মনে হচ্ছে বেল গাছের একটা বাগানের মতো, এবং ওই গাছের ছায়ায় এই পড়ন্ত বিকেল ওই জায়গাটা পুরোই অন্ধকার। তো তিনি কিছুক্ষণ তাকায় জানি কেমন লাগলো তার কাছে ওই দিকটা, এবং যতদূর গেছে আরও কিছু গাছপালা আছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না। তো তিনি আস্তে আস্তে হেঁটে সামনে গেলেন, তাদের সাথে মানুষজন আসলেন, তাকে বাসার পুরুষরা নিয়ে গেল জামাই বলে, ভেতরে যাচ্ছেন তার স্ত্রীকে এবং তাকে নিয়ে সেই যে বড় দোতলা বাড়িটা ওখানে নিয়ে গেলেন, বাড়িতে উঠালেন। তার কাছে বেশ ভালোই লাগলো, মানে ইমনের চাচা এত সুন্দর এরকম দোতলা বাড়ি এরকম জায়গায় দেখেননি, বাড়ির টোটাল পরিবেশটাই একটা কেমন শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। তো সেই বাড়িতে উঠে তাদেরকে দোতলায় নিয়ে গেল, একটা রুম দেওয়া হলো সেখানে, খুব সুন্দর একটা ঘর, এবং ঘরটা পরিপাটি করে সাজানো। সেখানে তারা উঠলেন, তার স্ত্রী তার জিনিসপত্র গোছায় রাখলেন, এবং তাকে নিচে নিয়ে এসে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা হলো। যাই হোক, তাদের বেশ আতিথেয়তা করা হলো।
এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। বাসার মধ্যে দেখা গেলো যে ওখানে তো বিদ্যুৎ নাই, এবং সে সময় একদমই বিদ্যুৎ নাই। সেখানে লণ্ঠন জ্বলতেছে, হারিকেন জ্বলতেছে, বিভিন্ন মানুষজন আসতেছে, পিঠা পায়েস রান্না হচ্ছে, শব্দ পাচ্ছেন, মানুষের কোলাহল, মানে বাড়ির মধ্যে একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট। তো ইমনের চাচা একটু লজ্জা পেলেও তার কাছে বেশ ভালোই লাগতেছে, এবং তিনি এখানে মানুষ পেলেন, তার মানে স্ত্রীর কাজিন যারা, তাদের সাথে কয়েকজনকে পেলেন, তাদের সাথে গল্পগুজব করলেন, তারা বিভিন্ন তাকে প্রশ্ন করছে। যাই হোক, এরকম করে তাদের সময় হয়ে গেল রাতের খাবারের। গ্রামে তো একটু মানুষ আর্লি খায়, তো দেখা গেলো যে বিশাল আয়োজন খাবার দাবারের। তার জন্য বিশাল মাছের মাথা রাখা হয়েছে, মাছের বড় বড় পিটি, এবং এগুলো মানে তাকে খেতে হবে এরকম, মানে তাকে দেওয়া হয়েছে। তো তিনি তো আর ওরকম খেতে পাচ্ছেন না, তো তিনি শুনলেন যে এই মাছ তার জন্যই ধরা হয়েছে এবং এই খালবিল থেকে ধরা হয়েছে, এবং আজ নাকি রাতের বেলা মাছ ধরার আয়োজন চলবে বেশ, তিনি চাইলে দেখতে পারেন। তো তিনি বেশ ইন্টারেস্ট ফিল করলেন, খাওয়া দাওয়া করলেন, করে উঠলেন, উঠে তার ঘরে গেলেন, স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্পগুজব করলেন, এবং স্ত্রীকে বললেন যে আমার কাছে খুব ভালো লাগছে সেখানকার পরিবেশ। তো তার স্ত্রী বলল যে হ্যাঁ, আমার মামা বাড়ি অনেক সুন্দর। তো তিনি বললেন যে আমি কিন্তু মাছ ধরা দেখতে যাব রাতের বেলা। স্ত্রী বললেন যে আপনি না গেলে হয় না? বলে যে কেন, গেলে কি সমস্যা কি? বলে না, এই জায়গা তো ভালো না খুব একটা। তার স্ত্রী বলছে মানে, বলে এইখানে ভূত প্রেত পিশাচ আছে অনেক এরকম। তো তিনি বললেন যে আরে এগুলা কি বলো তুমি, এটা কোনো ব্যাপার? এগুলা নিয়ে আমি চিন্তা করি নাকি, ভূত প্রেত পিশাচ কি বলো এইসব? আর ইমনের চাচা ছিলেন পেশায় একজন উকিল, তো তিনি এগুলো নিয়ে এগুলা মানে খুব একটা গায়ে মারতেন না, খুব মানে তখনকার সময় খুব বুদ্ধিদীপ্ত মানুষ। যাই হোক, তার স্ত্রীর সাথে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলে তিনি বললেন যে তুমি তোমার কাজিনকে বলো আমাকে নিয়ে যেতে। তো তার স্ত্রী গেলেন নিচে, নিয়ে কথাবার্তা বললেন। একটু পরে তার এক কাজিন এসে ডাকলেন, তো তিনি নেমে আসলেন, নেমে এসে তার সাথে রওনা দিলেন। তো বাসায় এই যে টোটাল এই যে প্রাঙ্গণটা, ওই জায়গাটা মোটামুটি আলোকিত হয়ে আছে, কারণ তিনি বাসায় মেহমান আসছে দেখে তাদের ওই যে নিচতলায় তারা একটা হ্যাজাক বাতি ঝুলায় রাখছে, বেশ আলো হচ্ছে এখান থেকে। তো হেঁটে যখন সামনে আসলেন, উঠান পার হচ্ছেন, তখনই অন্ধকার পাচ্ছেন, এবং বেশ স্ট্রং ঝিঝি পোকা এগুলোর শব্দ বেশ স্ট্রংভাবে আসতেছে। তো তিনি তার সেই কাজিনকে বললেন, বা শ্যালক যাই হোক, তাকে বললেন যে তোমাদের এখানে নাকি ভূত প্রেতের উৎপাত খুব বেশি। তাই বলে তিনি একটু হাসি হাসিভাবে বললেন কথাটা। তো তার শ্যালক দেখা গেল যে ব্যাপারটা হাসি মুখে নিলেন না, সে খুব গম্ভীর হয়ে গেলেন, বললেন যে আপনারা কে বলছে? তো তিনি বললেন যে আরে তোমার বউ বলল, আমার কাছ থেকে খুব হাস্যকর মনে হয়। তো তার শ্যালক বলতেছে যে দুলাভাই, এটা হাস্যকর মনে হইলো, হাস্যকর না। মানে আমাদের জায়গাটা দেখছেন আপনি, খাল বিল দিয়ে ঘেরা, এই পাশে পুরো জঙ্গল, এখানে কিন্তু অনেকে অনেক কিছু দেখে, অনেক রকম জিনিসের সম্মুখীন হয়। হ্যাঁ, এই যে দেখছেন আপনার এই যে ডান দিকে দেখেন, তো তিনি তাকাইলেন ডান দিকে, দেখলো যে ওই জায়গায় কয়েকটা ঘর আছে। বলে এই ঘরগুলোতে কিন্তু থাকে না মানুষ। হ্যাঁ, এইটা আমাদের কাচারি ঘর একটা, আসলে থাকে আর কি, মেহমান টেমান আসলে থাকে। এই কাচারি ঘরের ওই পাশের যে অংশটা, ওইটা কিন্তু পুরো জঙ্গল টাইপের, হ্যাঁ, গাছপালা দিয়ে ভরা, এবং ওই জায়গায় অনেক কিছু আছে উল্টাপাল্টা জিনিস। তো ওই জায়গা কিন্তু আমরা ওই যে বন্ধ করা রাখছে, হ্যাঁ, আমার চাচা উনি বন্ধ করাই দিছে জায়গাটা। আর এই সোজা যান, একদম দেখেন ওই যে গাছপালা সোজা, ওখানেও বন্ধ করা। আপনি গেলে, কাছে গেলে দেখবেন যে গাছের মধ্যে সুতলি বাঁধা মোটা করে। তো তখন ইমনের চাচা মানে মনে মনে একটু হাসলেন, ভাবলেন যে এই মানুষগুলা মানে খুব বেশি কুসংস্কারাচ্ছন্ন, তারা খুব বেশি এরকম জিনিসে বিশ্বাস করে, হয়তো এই খাল বিল জঙ্গলের কারণেই। তো তিনি আর কিছু বললেন না, তিনি বললেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর তার শ্যালক বলতেছে যে আসলে দুলাভাই, এখানে অনেক মানুষ আছে মৎস্যজীবী, তারা এই মাছ ধরেই জীবনযাপন করে। এই নৌকা নিয়ে চলে যায় খালের এই পাশ থেকে ওই পাশে, অনেক দূর দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। খাল কিন্তু লম্বা অনেক, নদীতে যে মিশছে। তো মানুষজন মাছ ধরে, এই দেখছেন এই জঙ্গলের দিকে দেখেছে খাল, ওইখানেও মানুষ মাছ ধরে, এবং অনেকেই দেখা গেছে মাছ এদিকে না পেলে জঙ্গলের দিকে চলে যায়। তো ওরাও অনেক কিছু দেখে এখানে। মাছ ধরা মানে বুঝতেছেন তো রাতের বেলা কি অবস্থা। তো ইমনের চাচা বলতেছে হ্যাঁ হ্যাঁ, এরকম তো অনেক ঘটনাই শুনছি, মাছ ধরা নিয়ে ভূতের ঘটনা। বলে যে হ্যাঁ হ্যাঁ, এরকম আছে, আমাদের এখানেও কিন্তু আছে। এই ভিটা আপনি যেখানে আছেন, এই ভিটার আশেপাশেই আছে। তো চলেন আমরা আগে মাছ ধরা দেখি, দেখলে দেখবেন কি অবস্থা, এখানে ব্যাপার আছে, আপনাকে বলবো না। তো এই কথা বলতে বলতে তার শ্যালক আর তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে খালের পাড়ে। খালের পাড়ে যে দেখতেছেন যে হ্যাঁ, এইখানেই তো নাম ছিল আগে, নৌকা সেনকে তাদেরকে এখানে নামাই দিছিল। তো দাঁড়ায় দেখতেছেন যে ওইখানে তো এখন আর নৌকা নাই, তবে ওই সাইডে আরও 2টা নৌকা বাঁধা, সেগুলো বেশ বড় না, ছোট নৌকা। তো তার শ্যালক বলতেছে যে দুলাভাই, এই নৌকা নিয়ে আমরা যাবো। ওনাকে নৌকায় যেতে হবে? বলে হ্যাঁ। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে। তো তার শ্যালক হেঁটে গিয়ে নৌকায় উঠলেন এবং নৌকাটাকে একটু সরায় আনলেন, তিনিও নামলেন নৌকার উপরে। তারপর দুজনে বসলেন। তো আকাশে চাঁদ আছে, চাঁদের আলো পড়ছে,
খালের মধ্যে, এবং ওই পাশের জঙ্গলগুলা বেশ অন্যরকম লাগতেছে চাঁদের আলোতে। মানে চাঁদের আলো পড়ে জঙ্গলের ভেতরে ওই জায়গাটা অন্ধকার, আর নিচের পানিতে আলো পড়ছে, পানিগুলা কাঁপতেছে চাঁদের আলোতে, আর সেই জঙ্গলের একটা ছায়া সেখানে। এর মাঝে তিনি দেখতেছেন অনেক জোনাকি পোকা জঙ্গলের মধ্যে খেলা করতেছে। তো তিনি বলছে আমরা কোথায় যাব মাছ ধরা দেখতে? বলে আমরা ওই খালের ওদিকেই যাব, জঙ্গলের ওদিকেই যাব। তো তিনি বলেন যে আরে ওখানে ভূত আছে, ওই জিজ্ঞেস করতেছেন আর কি ইমলার চাচা। তো বলে কি আরে ভূত প্রেত আছে, কিন্তু আমি সাথে থাকতে চিন্তা নেই, চলেন, বুবু আমাকে দিয়েছেন আপনার সাথে। বলে সে একটা হারিকেন জ্বালাইলো। হারিকেনে হালকা আলো হয়েছে। তো তখন ইমলার চাচা বলছে হারিকেন কি লাগতো, হারিকেন ছাড়াও তো আমরা যেতে পারি, চাঁদের আলো আছে। বলে না না, তারপর হারিকেন জ্বালতে হবে, চলেন। এই বলে নৌকাটাকে ঘুরায় ফেললো তার শ্যালক এবং বাইতে থাকলো, লগি দিয়ে ঠেলে নিয়ে সামনে, তারপর বাইতে থাকলো। তো নৌকা এগায় চলতেছে, হালকা ওই দাঁড় ফেলার শব্দ হচ্ছে চপ চপ করে এবং চলতেছে। আর ইমনের চাচা দেখতেছেন চারপাশ, তার কাছে কেমন জানি অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছে। মানে নৌকার মধ্যে যে হারিকেনটা জ্বলতেছে সেটার একটা আলো নৌকার মাঝখানটাকে আলোকিত করে রাখছে। আর দেখতেছেন তার শ্যালক নৌকা বাইতেছে, আর সামনে তারা এগোয়ে চলতেছে ওই যে খালটা যেখানে নাকি বন গাছপালা সেটার মধ্যের দিকে, ওই সেই চ্যানেলের মতো আর কি, সেখানে ঢুকবে গিয়ে। এবং গাছগাছালির ফাঁকে জোনাকি পোকা উঠতেছে, একটা অন্যরকম ফ্লেভার চারিদিকে, মানে একটা অন্যরকম একটা সুবাস আসতেছে কেমন জানি, তো তার কাছে বেশ লাগতেছে। তো এরকমভাবে নৌকা বাইতে বাইতে তার শ্যালক চলে আসলেন সেই খালের ওই জায়গাটা যেখান দিয়ে যাবে আর কি, মাঝখানে। এবং এইখানে কিন্তু দুই পাশে এই বন একেবারে অন্যরকম, তার কাছে মনে হচ্ছে তিনি কোনো বড় বনে প্রবেশ করছেন, লাইক সুন্দরবন টাইপের এরকম। এবং জঙ্গলের ভেতর থেকে রাতের অনেক পোকা মাকড় এগুলোর শব্দ আসতেছে অন্যরকম। তো তিনি বলতেছেন যে কই মাছ ধরা মানুষজন কই, আরে সামনে চলেন, ওখানে বসছে ওরা নৌকা নিয়ে। তো চলতে চলতে এক সময় দেখলেন আসলেই দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে যে এরকম মনে হচ্ছে কয়েকটা নৌকা একসাথে এরকম পাশাপাশি এরকম রেখে, সেটার মধ্যে আবার ওইখানে বাতি জ্বলতেছে বিভিন্ন, সেখানে তারা বসে এবং শব্দ পাচ্ছেন, হই হুল্লোড় পাচ্ছেন মানুষের। তো গিয়ে দেখলেন যে ওইখানে তারা জাল পাচ্ছে, জাল টেনে টেনে তুলতেছে। তো উঠলেন তিনিও, যে তাদের ওখানে এই নৌকা তার শ্যালক ভাড়াইলো ওখানে, বেরানোর পর তাদের নৌকায় উঠলেন, আর একটু বড় নৌকা, সেগুলোতে উঠে দেখতেছেন যে তারা এই তুলতেছে জাল, মাছ উঠতেছে। তো তাকায় দেখলেন যে একজন বলতেছেন যে এই যে মাছ কি নিয়ে জানি আলাপ করতেছে, এই যে একটা বড় মাছ নিয়ে। তো তিনি বললেন যে কি ব্যাপার, এখানে মাছ ধরছে? তার শ্যালককে বললেন বড় মাছ ধরছে নাকি? বলে যে হ্যাঁ। দেখি। তো বলে চলেন। যে গেছে সামনে গিয়ে দেখতেছেন যে হেঁটে গিয়ে দেখতেছেন যে বড় একটা রুই মাছ, বেশ বড়। তো ওইটাকে তারা সাইড করে রেখে দেখলো যে ছালা দিয়ে, একটা ছালার বস্তা দিয়ে ঢেকে দিল। তো তিনি বলে এটা ছালা দিয়ে ঢেকে দিচ্ছেন, এটা কি ব্যাপার, এটা আলাদা করে রাখছে? বলে এটার কাহিনী আছে। তার শ্যালক বলে কাহিনী আছে, আপনার এখানে কথা বলার দরকার নেই, পরে বলবো না আপনারে। তিনি বলছে কি কাহিনী? বলে আরে পরে বলবো, আরে আমরা দেখি আরো মাছ ধরা দেখি। তারপর দেখলো যে আরো অনেক তারা জাল টাল মারলো। তো টুকিটাকি মাছ টাছ উঠছে অনেক, এবং মাছ টাছ ওঠার পর তো একটা সময় দেখলেন তিনি হঠাৎ করে এই কয়েকজন কেমন জানি একটু অন্যরকম আচরণ হয়ে গেল তাদের। হ্যাঁ, মানে মনে হলো যে তারা হঠাৎ করে কোনো কিছু একটা আঁচ করতেছেন, ঝড় বৃষ্টি আসলে যেরকম সেরকম। বলছে গোটা 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 সব সরাফেল এরকম করে কি কথা বলতেছে তারা। তো তিনি বলতেছেন হঠাৎ তার শ্যালক, তার সাথে তো আবার সবার ওরকম কথাবার্তা হয় না, তাকে সবাই এখানে চিনে জামাই হিসাবে, তারা আবার ওনার সাথে একটু ডিস্টেন্স রেখে চলে। তিনি তার শ্যালককে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, এরা সব গোটায় ফেলতেছে? বলে চলে যাবে, এখন মাছ ধরার সময় শেষ, এখানে আর থাকা যাবে না। বলে মানে থাকলে কি হবে? বা থাকা যাবে না, একটা সময় পর ওরা থাকে না। বলে কি মানে? বলে এই গাছপালা জঙ্গলের একটা ভাব বাতাস আছে, এখানে এত থাকা যায় না, চলেন আমাদের নৌকায় যাই। তো বলছে আর ওই মাছটার কি কাহিনী বললা না তুমি? বলে কি আরে বলবো না, চলেন না আপনি নৌকায় যাই, আমাদের নৌকায় যাই। তো গেল, তো তার শ্যালক ওনাকে নিয়ে নৌকায় উঠলো, আর এখান থেকে হাঁক দিয়ে বললো আমার মাছ পাঠাই দিস ঘরে, হ্যাঁ বাইচে পাঠাইস সব, বলে তিনি নৌকা বাওয়া শুরু করলো। তো বলছে যে মাছ পাইছে, বাসায় গেলে আজকে তো না, কালকে আপনাকে খাওয়ানো হবে এই মাছ, বলে বাইতেছে। তো অন্য কথায় চলে যাচ্ছে, বিভিন্ন গল্প করতেছে ইমনের চাচার সাথে, প্রশ্ন করতেছে। ইমনের চাচাও একটু অন্য মনস্কভাবে জবাব দিচ্ছেন। তার মাথার মধ্যে মানে একটা জিনিস প্রশ্ন, যে ওই মাছটাকে ছালা দিয়ে ঢাকলো কেন, আর এখানে হঠাৎ করে তারা সরে যাচ্ছে কেন? এবং তিনি দেখলেন খুব শীঘ্রই, মানে খুব অল্প সময়, তারা নৌকা বেয়ে একটু সামনে আসার পরই এই যে তারা কয়েকটা নৌকা একসাথে করে যে একটা ইসের মতো বানাইছিল, হাবের মতো, সেগুলো সব মানে খুলে তারা চলে গেল। এক্সট্রা বাতি যেগুলো জ্বালাইছিল সেগুলো বন্ধ করে দিছে, এবং নৌকাগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে এদিক ওদিক, এবং সব এদিকেই যাচ্ছে। তো তারা আস্তে আস্তে, তিনি একদম যখন ঘাটের কাছাকাছি আসছে তখন তিনি জিজ্ঞেস করতেছেন তার শ্যালককে যে তুমি তো বললা না ওই মাছটার কি ঘটনা, ছালা দিয়ে ঢাকছে কেন?
আরে দুলা ভাই আপনি শুনলে ভয় পাবেন এগুলা, এর বুবুরে বলবেন, বুবু আমার সাথে ক্যাটক্যাট করবে। বলে কেন, কি হয়েছে বলো। আরে আমি তোমার বুবুরে বলবো কেন, তুমি বলো আমারে বললে কি সমস্যা। বলে এইটা হলো ভোগের মাছ। তো ভোগের মাছ মানে এখানে এই মাছ ধরতে গেলে খালে এখানে ভোগ দেওয়া লাগে আমাদের এই জায়গাটা, নাহলে মাছ ঠিক মতো পাওয়া যায় না, আর যারা জাল ফেলছে সমস্যা হবে তাদের। বলে কি সমস্যা হবে। বলে আরে এখানে ব্যাপার আছে, এখানে জিনিস আছে, ওই জিনিসটা দিতে হয়, উপরি জিনিস। তো মানে এখানে এক উপরি জিনিস আছে, সেখানে মাছ ধরলে প্রথম যে বড় মাছ ওঠে সেটা তাকে দিতে হয়। তো সাথে সাথে তো ইমনের চাচা খুব ইন্টারেস্টেড হয়ে গেলেন। তিনি বললেন আরে এটা তো আমার জানা কথা, কেমনে দেয়, কিভাবে দেয়, কখন দেয়, আমি এটা দেখতে চাই। বলো এটা এখনই দিবে। বলে যে আমি যাইতে চাই। বলে আরে মাথা খারাপ নাকি আপনি যাইতে চান, ওই এটা কি দিই নাকি, ওই যাবে ওরা 3-4 জন মিলে যাবে, যে দিয়ে আসবে চুপচাপ, আপনার এখানে যাওয়ার কোনো মানে হয় না। তো ইমনের চাচা বলতেছে না আমি যাবই, এটা কোনো ব্যাপার না, এই তুমি ঘাটে থাকলে আমারে করা, থামাও ওদেরকে, থামাও ওরা যখন যাবে। রেডের আপনি বিশাল বিপদে ফেললেন, বউ তো আমার সাথে বিশাল সমস্যা করবে, আর আপনি গেলে হবে নাকি, আমি যাবো না, ওরাও নিবেন আপনারে। বলে না গেলে আমি নিজে যাব। কোথায় যায় ওরা। তো বলে আপনি তো বিশাল সমস্যা শুরু করলেন দুলাভাই। বলে মানে সে একটু অস্বস্তিতে পড়ে গেছে তার সেই শালক। তো সে আস্তে আস্তে ঘাটের কাছে এসে বাওয়া বন্ধ করে দিল এবং নৌকাটা আস্তে করে ঘুরে ঘ্যাটস করে সেই যে তাদের ঘাটে ভিড়লো আর কি। তো সেইখানে কুটি ছিল, কুটির সাথে তাড়াতাড়ি নৌকা বেঁধে ফেললো। বেঁধে সে বলতেছে দুলাভাই আসেন, উঠে আসেন। তো তিনি উঠতে উঠতে দেখতেছেন যে ওই যে ঘাটের সোজা এদিক দিয়ে বেরোলে ওই যে সোজা লম্বা ঘরের সারি, অন্ধকার, ওটা দেখা যাচ্ছে তাদের আলো পড়ে একদম, কিন্তু কেউ নাই, বোঝা যাচ্ছে ঘরে কেউ থাকে না। তো তিনি বলতেছেন এই ঘরগুলা কিসের। তো তখন তার শ্যালক বলতেছে এই ঘরগুলো আগের কাচারি ঘর, এখন আর কেউ থাকে না। তিনি বললেন চাচা বললেন কেন। বলে আরে সে অনেক ইতিহাস, ওখানে কেউ থাকে না, মানে থাকতে পারে না, থাকলে সমস্যা হয়, চলেন চলেন আপনি বেশি প্রশ্ন করেন, আরে আপনি তো ভালো ভাইডি, আপনি চলেন চলেন, এইগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই, আসেন। তো তখন ইমনের চাচা একটু অস্বস্তিতে পড়লেন। তিনি বলতেছেন যে তুমি আমার সাথে সবকিছু লুকাইতেছো, ঘটনা কি। বলে আরে শোনেন দুলাভাই, আপনি হলো আমার দুলাভাই, আদরের মানুষ, আপনারা যদি আমি এখন সব খুলে বলি, এগুলো বলি, এখানকার এইসব বলি, বউ আমার খেয়ে ফেলবে কালকে, বলবে আপনারা ভয় দেখাইছি। বলে না না না, ভয়ের কিছু নাই, তুমি আমার বলো। ইমনের চাচা বলছে বলো, আরে আমি খুব মানে আমার কাছে খুব ভালো লাগে, এগুলা খুব ইন্টারেস্টিং ব্যাপার, বলো, এই ভূত প্রেতের গল্প শুনতে খুব মজা লাগে। বলে এগুলো গল্প না, এগুলো সত্যি কথা আমাদের এখানে, আসেন আপনি চলেন। বলে না না আমি তো যাবো না, আমি দেখবো যে কি মাছ ভোগ দেয় নাকি দেয়। আরে আপনি পাগল নাকি, আপনি পাগল, আপনি না ভালো ভাইটি, চলেন চলেন চলেন। বলে না না তুমি আমাকে দেখাবা কি হয়। তাই তিনি ওখানে গোয়ারের মতো দাঁড়ায় আছে নৌকার, আচ্ছা আপনি নামেন, নৌকার থেকে নামেন। তো শ্যালক বলছে নৌকার থেকে নামেন। তো তিনি নামলেন, নামার পরে তার শ্যালক বলছে আসেন, হাত ধরে ধরে নিয়ে তাকে দাঁড়া করালো। দুলাভাই শুনেন, আপনার এই ঘরের ঘটনা আমি বলতেছি, এরপর আমরা চলে যাব এখানে, আপনার ওই ভোগ দেওয়ার দেখার দরকার নাই, ওইটা আপনি প্লিজ আমার বলেন না, আমার বুবু তো ধরবেই, আপনার শ্বশুরও আমাকে শেষ করে দিবে কালকে, এগুলা বলার দরকার নেই। তো বলছে যে আরে আমার শ্বশুরের কি বলবে, এটা মামার শ্বশুর, সমস্যা করবে না, বলো কোনো সমস্যা নেই। বলে না না আপনার এই ঘরের কথা বলতেছে শুনেন, এটাও বুবুরে বলেন না, এখানে কাচারি ঘর ছিল আগে, এখানে যারা মেহমান আসতো খাল দিয়ে আসতো, তো এই জায়গায় আসলে ব্যবসা বাণিজ্যের কাজে, ফসল কেনার কাজে অনেকে আসতো এবং রাত হয়ে যেত, থাকতো এখানে। তো এই জায়গাতে এই উপদ্রব শুরু হয় আর কি, ওই যে বললাম না অপদেবতা, তার উপদ্রব শুরু হয় এবং অনেক রকম সমস্যা হতো মানুষের এখানে ফেলেও দিছে, পানিতে কাদার মধ্যে গেড়ে ফেলছে, এরকম সমস্যা হতো। এবং এইসব কারণে মানুষ আর ভয় ওখানে থাকতে চাইতো না, কারণ আসতো ধরেন মানুষ তো এক দল বেঁধে আসতো না, ধরেন একজন আসছে ব্যবসায়ী মানুষ, কথা তাকে থাকতে দিয়েছে, রুম ঘর বাড়ি সব গোছানো, ভিতরে ঘরটা সব সুন্দর করে গোছানো, কিন্তু এমন ভয় পাইছে বা তারা এমন কিছু করছে এই মানে তখন আর ভয়ই করতো না। এখানে একজন ছিল, তারে এক থাবড় দিয়ে তার ঘাড় ভেঙে দিছিল এইখানে। তো এর জন্য মানুষ আর ভয় এখানে থাকে না, ওইটা পরে এখন পড়ে গেছে আর কি ঠিক করা হয়নি। তো তখন শুনলেন ইমনের চাচা, শুনে বললেন যে আসলে এরকম হয়। বলে আরে হয়, অনেক কিছু হয়, এখন চলেন আপনি। তো তিনি হাঁটা ধরলেন তার শ্যালকের সাথে, হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন, যেতে যেতে ওই দেখলেন হাতের বাঁ দিকে সেই যে গাছগাছালি ঘেরা বেল গাছ আছে, অনেকগুলো দিন দেখছিলেন সেই জায়গাটা। তো তিনি অনেকক্ষণ দিকে তাকায় থাকলেন, তিনি বুঝলেন যে তার শ্যালকের চাহনিতে যে ওদিক দিয়েই হচ্ছে সেই ভোগ দেওয়ার জায়গা আর কি। তো তার শ্যালক সোজা তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো অনেক দূর চলে আসছেন, মাঝামাঝি চলে আসছে রাস্তা। তিনি তখন তার শ্যালককে বলেন আচ্ছা এখন তাহলে তুমি চলে যাও, আমি ঘরে যাই, তোমার আর আসার দরকার নেই কষ্ট করে। শ্যালক বলছে আরে না কি বলেন, বউ বলছে আপনারে নিয়ে যেতে, আবার নিয়ে আসতে একদম সুন্দর করে ফিরাই দিয়ে যেতে। বলে আরে আমি তো যাইতেছি ঘরে, তুমি যাও তো, আর কি আমি কি বাচ্চা পোলাপাইন নাকি, যাও, বলে বিদায় দেয়। তো বিদায় দেওয়ার পর তার শ্যালক অনিচ্ছা সত্ত্বেও
মনে হলো যে এরকম তার কাছ থেকে বিদায় নিয়ে বলে, আচ্ছা কালকে দেখা হচ্ছে আপনার সাথে সকালবেলা, বাসায় তো সুন্দর করে ঘুম দেন, হ্যাঁ, এসে বলে টলে বিদায় নিয়ে তার শালা হেঁটে গেল সামনে। তো তিনিও হাঁটা ধরলেন ঘরের দিকে। তিনি কিন্তু আসলে তার শ্যালককে দেখাচ্ছেন ইমনের চাচা, তার খুব দেখার ইচ্ছা আসলে কি ভোগ দেয়, ঘটনাটা কি ঘটে এখানে। তো তিনি সামনে গিয়েই বেশ খানিকটা হেঁটে আস্তে করে তিনি এক সাইডে সরে গেলেন, যে এই পাশে যে ঘরগুলা বলছিল যে ওখানে ঘর বন্ধ করে দেওয়া বলছিল যে তার শিশালোক আগে, যে ওখানে ও কাচারি ঘর ওখানে বন্ধ করে দিচ্ছে, ওইটার ছায়ার মধ্যে তিনি আস্তে করে হেঁটে সরে গেলেন। তো দেখতেছেন যে তার শ্যালক অনেক দূর হেঁটে যাচ্ছে, তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন ছাদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তাকে। তো একটা সময় দেখা গেলো ছোট হয়ে গেছে, তো তিনিও সরে গেছেন, তার শ্যালকও আর পেছন ফিরে তাকায় নেই। তার শ্যালক সম্ভবত এইদিকে পেছন ফিরে তাকাতে ভয় পায় বা সামথিং। তো তিনি অনেকক্ষণ চুপচাপ ওই কাচারি ঘরের ছায়ায় দাঁড়ায় থাকলেন, মানে চুপচাপ। তার খুব ইচ্ছা করতেছিল, চেষ্টা পাইতেছিল একটা সিগারেট খাওয়ার, ধূমপান করার, কিন্তু তিনি তার কাছে যেহেতু নাই, তিনি সেটা পারতেছেন না, অস্বস্তি লাগতেছে, এবং এই জায়গাতে মানে মশা কামড়াচ্ছে মাঝে মাঝে এসে। তো তিনি অনেকক্ষণ ওয়েট করতেছেন তার শ্যালক যখন ওখান থেকে মানে দেখা না যায় আর কি। অনেকক্ষণ পর তিনি দেখলেন যে তার শ্যালককে আর দেখা যাচ্ছে না, মানে পুরা উঠানটা খা খা করতেছে। তিনি চিন্তা করলেন আবার তিনি হেঁটে যাবেন সেই নদীর পাড়ে, ওখানে কি হয়, তারা কি করে এটা তিনি দেখবেন। তো চিন্তা করলেন যে আমি যদি সোজাসুজি হেঁটে চলে যাই উঠান ধরে, খোলা উঠান তো বিশাল বড়, তাহলে আমার একদম দূর থেকে তারা দেখবে, এবং দেখে সম্ভবত তারা যা করতে চাচ্ছে হয়তো আমাকে দেখে নাও করতে পারে। তো তিনি কি করলেন, বাঁ দিক ধরে হাঁটা ধরলেন। তো বাঁ দিকে যেটা ছিল, তাদের এখানে একটা গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরের পাশ দিয়ে তিনি হাঁটা ধরলেন। ওই জায়গাটা এই চাঁদের আলো পড়ে গোয়াল ঘরের একটা ছায়া পড়ছে, ওই ছায়া ধরে তিনি হাঁটলেন। হাঁটতে হাঁটতে সামনে দেখলেন যে এখানে গোয়াল ঘর শেষ, এই জায়গায় গাছপালা আছে বেশ, এবং বেশ ঘন। ওইটার পায়ে দিয়ে তিনি বা ধরে হাঁটছেন, এবং চাঁদের আলো কিন্তু এই গাছগাছালিতে অনেকটা ব্লক হয়ে যাচ্ছে, আর তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তার মোটামুটি ভালো সাহস, ইমনের চাচার অনেক সাহস ছিল, তিনি এগুলো ভয় পেতেন না, রাতের বেলা কী হতেছে, ভূত প্রেত এগুলো ভয় পেতেন না। আর ওই যে বললাম যে তিনি তো প্র্যাকটিস করতেন শহরে, তো সুতরাং তার এগুলো নিয়ে এসব টেনশন নাই। হাঁটতে হাঁটতে তিনি কাছায় আসছেন এক সময় ওই যে খালের সেই ঘাটের কাছে। তো এই জায়গায় এসে এক জায়গায় সেই গাছপালা ফিকে হয়ে গেছে, তিনি যেই পাশ ধরে হাঁটতেছেন তার সোজা গিয়েই কিন্তু ওই যে ঘরগুলা শুরু, যে পুরানো কাচারি ঘরগুলা শুরু। তো তিনি ওই ঘরের কাছাকাছি আসতেই তিনি থেমে দাঁড়ালেন, এখান থেকে ঘাটটা দেখা যাচ্ছে। তিনি কণ্ঠ শুনতেছেন মানুষের, কয়েকজনের কণ্ঠ। এর মাঝে তিনি দেখতে পেলেন যে তার শ্যালকও দাঁড়ায় আছে এখানে, কথা বলছে তাদের সাথে। দেখলেন যে 3 জন মানুষ নেমে আসলো, এবং 2 জনের হাতে ওই যে মাছটা ধরা এরকম। তো 3 জন কথা বলতেছে মাছটা এখানে নিয়ে, এবং মাছটাকে তারা ধরে আনছে একটা ট্রের মতো একটা কিছুতে করে। মাছটা কিন্তু ওজন ছিল, সে দেখেই বুঝছে যে মাছটা মোটামুটি দেখে 8-10 কেজি ওজনের একটা মাছ, এরকম বড় এবং বেশ বড় মাছ। তো এটাও তিনি একটু অবাক হয়েছিলেন যে এরকম খালের মধ্যে 8-10 কেজি ওজনের এরকম বড় রুই মাছ থেকে পাইছে, এটাও তিনি কিন্তু অবাক হয়েছিলেন দেখে। যাই হোক, তো 2 জন এরকম বয়ে নিয়ে যাচ্ছে, একজন পাশে দাঁড়ানো, তার শ্যালক তাদের সাথে কথাবার্তা বলে তার শ্যালককে বলতেছে যাওয়ার জন্য। তার শ্যালক বলছে না না আমি যাব না, যান আপনারা যান আমি জায়গা বলে আমি জায়গা। তো তারা বলতেছে থাকতে, তিনি তার শ্যালক বলছে না আমি থাকবো না বলে। তার শ্যালক বললো যে এই যে এইখানে রেখে গেলাম, এই হারিকেনটা রেখে গেলাম এই জায়গায়, আপনারা আইসা আবার নিয়ে যান বলে একটা হারিকেন সে ওই পাশে মাটিতে রেখে দেখলো তার শ্যালক হাঁটা দিছে ওদিকে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সে দেখতেছে তার শ্যালক তাদের ঘর মনে সোজা গিয়ে ওই যে নতুন কাচারি ঘরের সাইড দিয়ে যেতে হয় কোথাও, ওদিকে হেঁটে চলে যাচ্ছে। আবার একটু শীষও দিল তার শ্যালক, শীষ দিতে যাচ্ছে। তিনি কিন্তু চুপচাপ ছায়ার মধ্যে দাঁড়ায় দেখতেছেন যে শ্যালক চলে যাওয়া, কারণ শ্যালক দেখে ফেললে তো সমস্যা থাকে। যখন শ্যালক চলে গেল, তিনি আস্তে করে হেঁটে চলে গেলেন সেই হ্যারিকেনটার কাছে। হ্যারিকেনটা নিলেন, কারণ অন্ধকারে এই সামনে যে বেলের গাছপালা সেখানে কিন্তু মানে অন্ধকার, বেশ অন্ধকার, কারণ চাঁদের আলো পড়ে ওইখানে আলো আধারি সৃষ্টি হয়েছে। আর এরা 2 জন যে মাছ নিয়ে হেঁটে গেছে তাদের কাছে কিন্তু আরেকটা হ্যারিকেন আছে তিনি দেখছেন। তো সুতরাং তিনি বুঝতে পারছেন এখানে হ্যারিকেন ছাড়া হাঁটতে পারবেন না। তো উনি যে শ্যালক যে হ্যারিকেনটা রেখে গেছে ওইটাকে তিনি তুলে নিলেন, সেটা মোটামুটি ডিম করা ছিল। ওই অবস্থায় তিনি নিয়ে ওদের পিছে পিছে হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, ওরা কিন্তু ততক্ষণ অনেক দূরে এগিয়ে গেছে। তিনি কিন্তু তাদের চলাফেরার শব্দ আর নিজেদের মধ্যে একটু কথাবার্তা শব্দ পাচ্ছেন, কিন্তু তিনি তাদের দেখতেছেন না। তো তিনি চিন্তা করলেন আবার তাকে হ্যারিকেন নিয়ে আসতে দেখলে কিছু বলে কিনা, যদি দেখে ফেলে। তো তিনি চিন্তা করলেন যে তাকে দেখে যদি প্রশ্নই করে তিনি বলবেন যে আমি বাড়ির জামাই দেখতে আসছি, এটা বলে দিবেন আর কি। এরকম চিন্তা করে তিনি তারপরও চেষ্টা করলেন যে আমি একটু লুকাই থাকি। হ্যারিকেনটা তিনি কমায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন।
হাঁটে হাঁটে যাচ্ছেন। অনেকক্ষণ পর তিনি পেছনের মানুষটাকে দেখতে পাইছেন, যেহেতু তারা তিনজন, সামনে একজন হারিকেন নিয়ে আসে আর পেছনে দুইজন ওই মাছটাকে বয়ে নিয়ে আসতেছে। তো তিনি পেছনের জনকে দেখতে পাইছেন। দেখতে পাওয়ার পর তিনি দেখলেন যে সামনের আলো হালকাভাবে পড়ছে তাদের পর্যন্ত। তো তিনি সাথে সাথে তার হ্যারিকেনটা আস্তে করে বন্ধ করে দিলেন, কারণ চিন্তা করলেন যে তাকে আলো সহ দেখলে সমস্যা, দরকার নেই দেখার। তো তিনি তার হ্যারিকেনটা বন্ধ করে দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তাদের পেছনে, তাদের আলোতেই, মানে তারা যেই পথ দিয়ে গেছে সেই পথ ধরেই তিনি হাঁটতেছেন। পিছনের লোকটাকে তিনি দেখতে পাচ্ছেন হ্যারিকেনের আলোয়, তাদের হ্যারিকেনের আলোয়। তো হাঁটতে হাঁটতে একদম চলে আসছেন একটা জায়গায়। তিনি দেখতেছেন যে চারিপাশে বেল গাছ, শুধু অনেক বেল গাছ। তিনি বুঝলেন না এত বেল গাছ কারা লাগাইছে এখানে, মানে অবশ্যই এখানে হয়তো প্ল্যান ওয়েতেই এখানে গাছ লাগানো হয়েছে, অনেক বেল গাছ। এগুলোর মধ্যে কেমন যেন একটু কিম্ভূত কিমগাল লাগে বেল গাছগুলোরে। তো এবং চাঁদের আলো উপরে যে পড়ছে সেখান থেকে মানে অনেকগুলোতে বেল ধরে আছে, কেমন যেন লাগতেছে, মানে ভয় ভয় লাগতেছে আর কি, মানে গা শিরশির করা একটা অনুভূতি। যদিও তিনি ওই যে বললাম যে খুব একটা এইসব জিনিসে মানে দেন না, অ্যাটেনশন দেন না, বাট তার কাছেও ভয় ভয় লাগতেছে। আর এই রাতের বেলা পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, রাতের এই গাছগাছালির মধ্যে দিয়ে শব্দ। হাঁটতে হাঁটতে দেখলো যে তারা সামনে গিয়ে একটা বেশ অন্ধকার ঝাঁকড়া জায়গাটা তিনি দেখতেছেন। তো এখান থেকে বুঝলেন যে বড় কোনো গাছ, এবং এই গাছের পাতা এমনভাবে ছেয়ে গেছে যে মানে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে না, এখানে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে একটা গাছের পাতা দিয়ে ছাদ তৈরি হয়েছে, এবং এর ফাঁক ফোকরগুলো হালকা চাঁদের আলো নিচে পড়তেছে, অন্যরকম একটা পরিবেশ। সামনে যে লোকটা হ্যারিকেন নিয়ে গেছে তার আলোতেও জায়গাটা কেমন ভৌতিক মনে হইতেছে। তো দেখলো যে ওই লোকটা হেঁটে চলে গেল গাছের কাছে, সামনে যে একদম, আর পিছনের দুইজন খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তিনি এখান থেকেই তাদের মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন যে তারা তিনজনই বেশ ভয়ে আছে, তিনি বুঝতে পারছেন। তো তিনি আস্তে করে একটা সাইড হয়ে গেলেন, একটা বেলগাছের আড়ালে দাঁড়ায় পড়লেন অন্ধকারের মধ্যে, এবং দেখতেছেন যে তারা কি করে। দেখলেন যে হেঁটে হেঁটে তারা একদম সোজা চলে গেলেন। তো সামনের জন দাঁড়ায় নিজেদের সাথে কি কথা বলে, দুইজন এগিয়ে গেলেন যাদের হাতে মাছটা, ওইখানে রেখে তিনজনে দ্রুত মানে একদম ব্যাক করে, মনে হলো যে একজনের পর একজন পড়ি করে ফেরত যাচ্ছে, খুব দ্রুত হেঁটে ওখান থেকে চলে যাচ্ছে, এবং ওনার পাশ দিয়ে পাস করে গেছে তিনজনই। তিনি বুঝলেন চলে গেল। তো তখন ইমনের চাচা মনে করলেন যে আমিও চলে যাই, মানে আর কি দেখার আছে এখানে, এখন তো অন্ধকার, তারা চলে গেছে, মানে আলো নাই, তার হ্যারিকেন কিন্তু নিভানো। যদিও তার কাছে একটা ম্যাচেস আছে, সিগারেট না থাকলেও, যেহেতু তিনি ধূমপায়ী। তো তিনি চিন্তা করলেন যে সমস্যায় পড়লে এটা জ্বালান যাবে, কিন্তু আমি এখানে দাঁড়ায় থেকে কি করব। পরবর্তীতে চিন্তা করলেন তিনি যে আমি তাহলে এখানে আসলাম কেন, কি দেখতে আসলাম, মানে তারা যেহেতু ভোগ দিতে আসছে, বাকি জিনিসটা আমার দেখা দরকার, আসলে ঘটে কি এখানে। এই চিন্তা করে তার মাথার মধ্যে কিউরিয়াসিটি বেশ ভালোভাবে পেয়ে বসলো তাকে। তিনি আস্তে আস্তে হেঁটে আরো সামনে যাওয়া শুরু করলেন। এই বেলগাছের পাশ থেকে বেরোয় অন্ধকার, কিন্তু তখন কিন্তু হারিকেন ওনার হাতে আছে, কিন্তু আলো নাই। আর চাঁদের আলো এই পাশে বেলগাছের ফাঁক ফোকর দিয়ে নামতেছে বেশ, বাট ওই যে সামনে যে ঝাঁকড়া বট গাছের পাতার ফাঁক দিয়ে তেমন একটা আলো নাই। তিনি আস্তে আস্তে কাছে চলে আসলেন, কিন্তু তিনি আসতেছেন কিন্তু এই যে গাছগাছালির মধ্যে দিয়ে, পাশ দিয়ে একদম মেন রাস্তা দিয়ে আসতেছেন না, মানে হেঁটে যেখান দিয়ে ওই লোকগুলো হেঁটে গেছে সেখান দিয়ে যাচ্ছেন না, কারণ তিনি মানে চান না যে সামনে চলে আসে, তিনি দেখতে চান যে কি ঘটে এখানে। ওনার দৃঢ় বিশ্বাস ইমনের চাচার যে এই যে মাছটা রেখে গেছে এগুলো ওই শিয়াল কুকুর এসে খেয়ে যাবে, এটাই ঘটবে, এর থেকে বেশি কিছু না। তবে তিনি ওই শিয়াল কুকুরের সামনেও পড়তে চাচ্ছেন না, কারণ এরকম গভীর রাতে এরকম খোলা জায়গার মধ্যে বন্য শিয়াল বা বন্য কুকুরের সামনে পড়াও বেশ ভয়ের একটা ব্যাপার, এবং যেগুলো এরকম মাংসাশী বা মাছ খেতে আসবে, মানে এগুলো নিশ্চয়ই ভয়ের, এবং তাকে একলা দেখলে আক্রমণ করা খুবই স্বাভাবিক। তো এটাই তিনি ভয় পাচ্ছেন। তিনি চিন্তা করতেছেন যে মানে তিনি যাতে এগুলোর সামনে না পড়েন, আবার তিনি তার মানে সেই কিউরিয়াসিটিও দমাইতে পারতেছেন না যে আসলে এই যে ভূত প্রেতের কথা বলছে এরকম কিছু আছে কিনা। তার জীবনে সবসময় একটা কোয়েস্ট ছিল, যেগুলো নাকি যেই জিনিসগুলো মানুষের কাছে খুব অন্যরকম আনএক্সপ্লেইনড, সেসব জিনিস যদি তিনি দেখতে পারতেন। এই ভূত প্রেত সম্বন্ধে তার বিশ্বাসটা কম, এই কারণে তিনি দেখেন নাই তখনও। যাই হোক, তিনি এই হাঁটতে হাঁটতে গাছগাছালি ফাঁক দিয়ে একদম পাশে চলে আসছেন। তিনি কিন্তু বট গাছের একদম কাছে যান নাই, মানে ওই যে ফাঁকা যে জায়গাটা ওইখানে যান নাই, সামনে বট গাছের নিচেও যান নাই। এখান থেকে দেখা যাচ্ছে বট গাছটা পার হয়ে বেশ খানিকটা পরে মানে দেখা যাচ্ছে ওই যে খালের অংশ দেখা যাচ্ছে, এবং ফাঁকা, ওখানে চাঁদের আলো আছে।
তো তিনি কিছুক্ষণ ওখানে থাকলেন, থেকে চিন্তা করলেন যে না, বেশিক্ষণ থাকা আবার ঠিক হবে না, আবার তার স্ত্রীও ভয় পাবে তিনি এতক্ষণ আসতেছে না দেখে। তিনি চিন্তা করতে করতে চিন্তা করলেন যে আমি কি ব্যাক করে চলে যাবো, এরকম ভাবতেছেন। তার সময়ও বয়ে যাচ্ছে অনেকক্ষণ, এবং এই যে অন্ধকারের মধ্যে বসে আছেন, মশাও কামড়াচ্ছে তাকে। অনেকক্ষণ পর তিনি শব্দ পেলেন পানির মধ্যে, মানে বেশ আলোড়ন একটা ওই পাশে, মানে বট গাছের ওই পাশে পানিতে একটা আলোড়ন, বুঝতে পারলেন যে পানির মধ্যে আলোড়ন হচ্ছে। এবং তিনি এইখান থেকে দেখতে পাচ্ছেন, যেহেতু ওই জায়গায় আলো আছে পানির উপরে, চাঁদের আলো, দেখতে পাচ্ছেন যে পানি বেশ বড় বড় রিপল উঠতেছে, ঢেউ এরকম এরকম যাচ্ছে, এবং ফস ফস ফস, মানে কোনো মানুষ যদি এরকম মানে সাঁতরায় আসে যেরকম শব্দ, সেরকম একটা শব্দ হচ্ছে। তো তিনি ভাবতেছেন পানি দিয়ে সাঁতরায় কেউ আসতেছে, কে আসতেছে। খুব আগ্রহ নিয়ে তিনি আসেন গাছের ফাঁকের মধ্যে চুপচাপ বসে দেখতেছেন, মানে একটা গাছের এরকম ঝাঁকড়া গাছ ছিল ওটার পাশে বসে দেখতেছেন আস্তে আস্তে উকি দিয়ে। একটু পর তিনি খেয়াল করলেন যে কেউ একজন উঠে আসছে পাড়ে, এবং তার উঠে আসার শব্দ পাচ্ছেন তিনি ওই ইসের মধ্যে, মাটির মধ্যে যে এরকম মানে পা ফেলে ফেলে যেরকম থপ থপ করে আসে সেরকম। তো তিনি খুব আগ্রহ নিয়ে তাকায় আসেন এদিকে। হঠাৎ তিনি দেখলেন একটা অবয়বটা কেমন, একটা মানুষের মতো অবয়ব। মানুষ যদি হামাগুড়ি দিয়ে আসে যেরকম হবে সেরকম, কিন্তু মানুষ বেশ বড় মানুষ, মানে বেশ বড় শরীরের মানুষ। এই মানুষটা কত ফিট লম্বা হবে তিনি জানেন না, বাট হামাগুড়ি দিয়ে যদি আসে সেরকম হাতগুলো লম্বা লম্বা একটা অবয়ব। তো যখন নাকি এই বট গাছের পাতার ছায়া ঢুকে যাচ্ছে, এই ফাঁকে তিনি আলোতে এক নজর দেখলেন, মনে হলো টাক মাথা মানুষ, মাথায় চুল নাই, বাকি চুলগুলো সাদা হবে, একদম গ্রে কালারের, মাঝখানটা একদম ফাঁকা, এবং চুল যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে ফিনফিনা, মানে খুব একটা না, মানে মানে পড়ে যাওয়ার মতো এরকম অবস্থা। বেশ বৃদ্ধ মানুষ যদি হয় সেরকম ফিনফিনা, এরকম মানে বাতাস লাগলে উঠতেছে এরকম আর কি, হালকা বাতাসে উঠতেছে এরকম আর কি, ফিনফিনা। এবং যেই অংশে চুল নাই ওই জায়গাটা চকচক করতেছে চাঁদের আলো পড়ে। এটা কয়েক সেকেন্ডের জন্য তিনি দেখলেন, এবং তারপর দেখলেন মনে হলো খুব জোরে হামাগুড়ি দিল ওইটা, হড়কড় করে এসে তিনি একদম বুঝলেন যে ওই জায়গায় মাছ রাখা আছে, তিনি বুঝছেন যে ওই জায়গায় মাছটা রাখছে, ওই মাছের উপর এসে হস করে বসলো, মানে পড়লো এরকম, দুই হাত দিয়ে মনে হয় মাছটাকে ধরে, মানে একটা ছটফটে শব্দ তৈরি হলো, মানে পাতা পড়ে আছে তো পাতার উপরে মনে ফটফট করে মানে টানাটানি করলো, মানে যদি এরকম টানা হেঁচড়া করে যেরকম শব্দ, খুব দ্রুত সেরকম। তারপর তিনি এখান থেকে শব্দ পাচ্ছেন, খড়াস কস কস এরকম একটা শব্দ পাচ্ছেন, মানে তিনি বুঝতে পারতেছেন না কি ঘটতেছে, বাট তার ধারণা হইল যে কিছু একটা। তারপর তিনি বুঝলেন যে মাছটাকে টেনে সরায় নিছে ওই জিনিসটা। একটু পরে দেখলেন মাছটাকে টেনে ওই যে বট গাছের ওইদিকে ফাঁকা জায়গাটায় নিয়ে আসছে, যেখানে হালকা চাঁদের আলো আছে। তো এই হালকা আলোতে তিনি দেখতেছেন ওই জিনিসটা মাছটাকে, এরকম 8-10 কেজি উঁচা বড় মাছটাকে টেনে তুলে কামড়ায় ছিঁড়ে নিতেছে একদম, এবং তার মুখের এই পাশে ওই পাশে কষাবে এই রক্ত নেমে যাচ্ছে এরকম অবস্থা, এবং চাঁদের আলো পড়ছে, বিভৎস একটা দৃশ্য। ওইটা এরকম কয়েকবার ছিঁড়ে মনে ওইটা মানে প্রচণ্ড ক্ষুধার্ত সেই জিনিসটা, এরকম কয়েকবার করার পর হঠাৎ করে তার চোখ পড়লো মনে হলো এই ঝোপের দিকে যেখানে তিনি আসেন, মানে গাছটার ফাঁকে। মনে হলো ওইখান থেকে পুরো দেখে ফেলতেছে, এবং তিনি পুরা বুঝলেন একটা রাতের সাপত তাকাইলে যেরকম চোখ লাল হয়, গভীর রাতে এরকম, মানে যেরকম বিড়ালের চোখ বা এগুলো জ্বলে সেরকম চোখটা জ্বলতেছে। এবং একটা ভয়ঙ্কর শব্দ করলো এখান থেকে, মানে তিনি যে আসেন এখানে বুঝে ফেলছে, এরকম শব্দ করে সেটা ওখান থেকে ঠিক ওইভাবে হামাগুড়ি দিয়ে খুব ফাস্ট আসা শুরু করলো, যেমন কোনো কুমির বা কিছু যেভাবে দৌড় দিয়ে আসে সেইভাবে। 1 সেকেন্ডের মধ্যে এই মনের চাচা আসলে আর তিনি মানে চিন্তাই করতে পারলেন না কিছু, তিনি ঘুরে ওখান থেকে দৌড় লাগালেন যে রাস্তায় আসেন, অন্ধকার, এবং তিনি শব্দ পাচ্ছেন তার পিছনে দৌড়ে আসছে সেরকম কিছু একটা। তিনি এক পর্যায়ে প্রচণ্ড জোরে হারিকেনটাকে মাটিতে মারলেন, তার পেছনে ঘুরায়, ফট করে ঘুরে যে হারিকেনটাকে পিছনে তাম করে মারলেন তিনি মাটির মধ্যে। মারার পরে তিনি বুঝলেন চিমনি টিমনি ভেঙে গেছে, এবং কেরোসিনের গন্ধ পেলেন, চটায় গেছে। তিনি আরও 2 পা দৌড়ায় যে তিনি আস্তে করে তার পকেট থেকে ম্যাচটা খুব দ্রুত বের করে ফস করে চালায় ফেললেন, ফেলায় ছুঁড়ে মারলেন ওইদিকে, তিনি আগুন ধরায় দিবেন ওখানে। এবং ঘটলো তাই, তার ম্যাচটা পড়ার সাথে সাথে ওখানে কেরোসিন পড়েছিল, দাউ দাউ করে শুকনা পাতা টাতা পড়েছিল, ওগুলোর মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেল, আগুনের একটা রেখা ছুটে গেল সামনে এই পর্যন্ত। এবং এর মধ্যে তিনি দেখলেন সেই যেখানে আগুনটা লাগছে তার থেকে বেশ খানিকটা দূরে প্রচণ্ড একটা চিৎকার তীক্ষ্ণ, এবং সেই আগুনের আলোতে যে আগুনটা যে পাতার মধ্যে লেগে গেছে কেরোসিনের উপর দিয়ে, ওই জায়গায় ভয়ঙ্কর তিনি দেখলেন যে একটা এরকম মানুষের মতো হাত 2টা লম্বা লম্বা, এরকম চুল ফিনফিনা, এবং সারা শরীর মনে হচ্ছে কোচকায় গেছে চামড়া, মুখের জায়গাটা বিভৎস, মুখের অংশটা কোচকানো চামড়ার মতো, মুখের জায়গাটা বিভৎস, চোখগুলো লাল লাল,
প্রচন্ড একটা চিৎকার করলো, মানে ভয়ঙ্কর চিৎকার কণ্ঠ। তা তিনি এটার জন্য আর মানে 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 আর দাঁড়াইলেনই না, তিনি ছেড়ে দৌড় দিলেন ওখান থেকে। দৌড়াইতে দৌড়াইতে তিনি বের আসছেন ফাঁকা জায়গায়, এবং তারপর তিনি দৌড় দিলেন তাদের ওই শ্বশুর বাড়ির, মানে তার মামা শ্বশুরের বাড়ি যেদিকে ওদিকে ফাঁকা উঠান দিয়ে ভয়ঙ্কর স্পিডে তিনি দৌড়াচ্ছেন। আর তিনি যে দোয়া দুরুদ যা শিখছিলেন পড়তেছেন, তিনি চিন্তা করতেছেন এইরকম জিনিসটা আমি কখনো দেখি নাই। দৌড়াইতে 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 তিনি যখন নাকি যে নতুন কাচারি ঘরটা পার হচ্ছেন, তখন দেখলেন যে ওখান থেকে বল্লম হাতে একজন বেরোয় আসছে, মানে বর্ষা হাতে বেরোয় আসছে। তিনি বুঝতে পারলেন তার শ্যালক। শ্যালক বলে, এই কে রে? তারা দেখে বলছে, এই কে রে? তিনি তখন তার শ্যালকের নাম ধরে বলছেন, এই থামো, আমি তোমার দুলাভাই, তোমাদের দুলাভাই। তো শ্যালক থতমত খেয়ে গেছে, বল্লম হাতে। বলছে, কি এখানে কি হয়েছে? আপনি কই গেছিলেন দুলাভাই? আপনি বাসা যান নাই? বলে যে না, আমি বাসায় যাইনি, তুমি যাও, তুমি ঘরে যাও, আমি বাসায় যেতেছি। তো তার শ্যালক তাড়াতাড়ি তার সাথে চলে আসলো, সে বল্লম হাতে এসে তাকে একদম বাসা পর্যন্ত নিয়ে গেল। বলে, দুলাভাই আপনি কই গেছিলেন সত্যিকারে বলেন তো? বলে, শোনো, আমি ওই যে মাছ নিয়ে গেছে যে ওদের সাথে গেছিলাম, এখন তোমার আমি আর কিছু বলতে চাচ্ছি না, তুমি আর বাসায় ফিরে যাও না, তুমি এখান থেকে যাও, এই বাসা থাকো আজকে। বলে সে শ্যালককে টেনে ওই বাসার মধ্যে নিল, নিয়ে তাদের ওখানে দোতলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি ছিল, সে সিঁড়িতে উঠে গেল। উঠে যে সে দরজা জোরে জোরে নক করে, তার স্ত্রী দরজা খুলে দিয়েছে। তাকে দেখে অবাক, তার স্ত্রী হাতে হ্যারিকেন নিয়ে এর উপর তাকাইছে। শ্যালক বলল যে দুলাভাই তো ঘটনা ঘটায় ফেলছে। বুবু বলে, কি হয়েছে? বলে যে, তো দুলাভাই কি বলছে আমার পুরো বলে নাই, উনি ওইদিকে কাঁধে গেছিল, ওই গাছের কাছে গেছিল। তো তার স্ত্রী তাড়াতাড়ি আর কোনো কথা না বলে দরজা খুলে দিল। তো তিনি ঢুকছেন, তার শ্যালকও ঢুকছে। ঢোকার পরে ঘর দরজা লাগায় দুজন বসলো। তো ইমনের চাচা কাঁপতেছিল ভয়ে। তো তার স্ত্রী জিজ্ঞেস করলো যে, কি হয়েছে আপনার? বলেন কি হয়েছে? আপনি ভয় পেয়েছেন, কি হয়েছে? তো ইমনের চাচা বললেন যে, তুমি শান্ত হও। বলে তার শ্যালক আর স্ত্রীকে বললেন যে, আমি ওই যে ওর সাথে বলছিলাম, ওর কাছে শুনছি যে মাছ নাকি ভোগ দেয়। তো আমি তো আসলে এটা জিনিসটা মানে খুব ইন্টারেস্ট ফিল করছি, কিন্তু আমি তো এরকম দেখি নাই। আর স্ত্রীকে বলতেছে যে, তুমি জানো আমি এগুলা খুব একটা বিশ্বাস করতাম না, বা আমাকে কেউ দেখাইতে পারেনি, বা আমি কখনো দেখি নাই। তা আমি খুব আগ্রহবশ এখানে গেছিলাম পিছনে। তারপর তিনি যা ঘটছে সেটা বললেন দুজনকে। তো দুইজন শুনে তার স্ত্রী তো প্রচণ্ড রকমের ভয় পেয়েছে। শ্যালক বললা, করছেন কি আপনি? এ তো আমাদের জ্বালায় শেষ করে দিবে, পুরাই শেষ করে দিবে, আমাদের আর নিস্তার নেই, খবর আছে এখানে সবার। তো তার স্ত্রী চুপ করে গেছে, কিছু বল নাই। তো শ্যালক বলল যে, আসলে আমি আর ওদিকে আজকে ফেরত যাচ্ছি না, আমি নিচতলায় যে শুয়ে পড়তেছে, আপনারা শুয়ে পড়েন, দোয়া দুরুদ পড়ে থাকেন, রাতটা কিন্তু সমস্যা করবে আপনাদেরকে। তাই বলে শ্যালক নেমে গেল নিচে। তো ইমনের চাচা বেশ ভয় পেয়েছেন, কারণ তিনি যা দেখছেন এটা তো তিনি কল্পনা করেন নাই। তো তার স্ত্রী বললো যে, আপনি এটা কেন করলেন? আপনি কেন গেলেন? ঠিক করেন নাই, আপনাকে বলছি যে আমার মামার বাড়িটা মানে ভূত প্রেত আছে অনেকেই। সেই যাই হোক, দরজা বন্ধ করে দিল তারা। তারপরে তার স্ত্রী দোয়া দরুদ পড়া শুরু করলো, এবং তিনিও মোটামুটি চেষ্টা করলেন নিজের কাপড় চোপড় ছেড়ে একটু ফ্রেশ হইতে আর কি, নিজের মতো। কারণ এখন তার পক্ষে সম্ভব না, তার স্ত্রীও তাকে যেতে দিবে না, বলছে যে নিচে ওই তাদের যে বাথরুম যেখানে হাত মুখ ধোই করে ওই জায়গায় যেতে দিবে না এখন, খোলা তো জায়গাটা, ওই জায়গায় হেঁটে যেতে হয়, হেঁটে গিয়ে ওখানে মানে কর্নারে, তখন যেতে দেবে না। বলছে যে আপনি একান্ত প্রয়োজন না হলে রাত্রেবেলা আর বেরোয়েন না আজকে। তো যাই হোক, উনিও দোয়া দরুদ পড়ে দুইজন এক পর্যায়ে শুয়ে পড়লেন বিছানায়। শুয়ে পড়ছেন, মানে ঘরের মধ্যে যে ছিল, হারিকেন ছিল, সে নিভাই দিয়েছেন। এবং বেশ খানিকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পরে, প্রচণ্ড রকমের শেয়ালের ডাক শুনল তাদের আশেপাশে। তাদের যে ঘরটা, তার আশপাশ থেকে মনে হইতেছে শেয়ালগুলো একের পর এক ডাকতেছে। তো তার স্ত্রী বলতেছে, এরকমভাবে ডাকে না, এই যে আপনি ঘটনা ঘটায় আসছেন এর জন্য হচ্ছে। মানে ভয়ঙ্কর রকম শেয়ালের ডাক, মানে একটা মানে মনে হচ্ছে লাইন ধরে ডাকতেছে, এবং এগুলা সাধারণত নাকি দূরে ডাকতে, একদম তাদের ঘরের কাছে এভাবে ডাকে না। তো প্রায় শেষ রাত হয়ে আসছে তখন। এরকম সময় হঠাৎ করে তাদের দরজায় নক হলো। তো তার স্ত্রীর নাম ছিল শিউলি, ইমনের মানে চাচির নাম ছিল শিউলি। তো শুনতেছে ভারী কণ্ঠে বলতেছে, শিউলি দরজা খোল। মানে একেবারে ইমনের চাচির মামার কণ্ঠ, একদম ভারীভাবে বলতেছে। তো ইমনের চাচা কিন্তু উঠে যেতে গেছে, হ্যাঁ বলতে গেছে, হ্যাঁ মামা, এরকম কিছু বলতে যে খুলবে, তার স্ত্রী তাকে হাত চেপে ধরলো। তিনি বুঝে ফেলছে, ইমনের চাচি বুঝে ফেলছে এটা তার মামা না। তাকে ফিসফিস করে বলছে, না মামা না, চুপ চুপ বলে তিনি হাত এরকম ধরে রাখছে। তো আবার ডাকলো যে, শিউলি দরজা খোল। তো 2-3 বার ডাকার পর যখন দরজা খুলতেছে না, তখন বলছে, খুলবি না? তখন একদম প্রশ্ন, খুলবি না? তো চুপ, তারা তার উত্তর দিতেছে না।
তখন নাকি একটা হাসির শব্দ হলো, মানে মনে হলো যে ভারী কণ্ঠে হাসতেছে, এবং হাসির কণ্ঠটা আস্তে আস্তে ভারীর থেকে নাকি দিকে চলে গেল, এবং নাকি কণ্ঠে বলল যে তুই আমারে পোড়াইছিস, তোরে তো ছাড়বো না। তারপর আর কোনো কথা নাই, পুরো চুপচাপ, পুরা নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। খুবই ভয় পেয়েছে, মনে হয় চাচি এবং চাচা দুজনই ভয় পেয়ে গেছে। মনে হয় চাচা তো ভয় পেয়েছে, কারণ সে তো যা দেখছে এটা তার মনে পড়তেছে বারবার, এবং এই যে দরজায় নক হওয়াটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং তারপর নাকি শুরু হলো যে তাদের যে ওই নিচের দেয়ালগুলা, মানে নিচতলার নিচের দেয়ালের মধ্যে হুড়মুড়ভাবে কেউ ধাক্কা মারতেছে, কিল মারতেছে, এরকম শব্দ, মানে পুরা কাঠের বাড়ির মধ্যে ধূপ ধাপ শব্দ হচ্ছে। এগুলা চললো, এবং সেই ফজরের আজান পর্যন্ত এই ধরনের সমস্যা বাড়ির মধ্যে হলো। ফজরের আজান যখন পড়লো তখন সব থেমে গেছে, ঠান্ডা হয়ে গেল। তো এতক্ষণ তো ঘুমাইতে পারে নাই মনে চাচা এবং চাচি দুজনই। তো ফজরের পর তাদের একটু ঘুম আসছে, চোখ লেগে আসছে। তো অনেকক্ষণ পর শুনলো যে তাদের দরজায় নক হয়েছে। এবার বুঝলো যে আসলে বাসার মানুষ নক করছে। তো দরজা খুললো, খোলার পর দেখলো যে ইমনের চাচার মামা শ্বশুর যিনি, তিনি আসলেই আসছেন। এবার এসে বলল যে আমি শুনলাম, মানে তার শ্যালকের কথা বলছে, ওর কাছ থেকে শুনলাম যে কালকে নাকি তুমি এরকম গেছিলা। বাবা, এটা তো ঠিক করো নাই, সব জায়গার তো একটা নিয়ম আছে, সব জায়গায় তোমাকে যখন ও বলছে যে আমাদের জায়গার কিছু নিয়ম আছে, তোমার এটা মানা উচিত ছিল। এইভাবে কি মানে জিনিসটা হয়? বুঝলাম তুমি শহর থেকে আসছো, তোমার ওইখানে অন্যরকম নিয়ম, বাট প্রত্যেকটা জায়গার নিয়ম আছে, তোমাকে যখন যেখানকার মানুষরা যেভাবে বলবে সেই জিনিসটা মেনে চলতে হয়, ঠিক করো নাই। তো ইমনের চাচা তখন ওনার মামা শ্বশুরকে বললেন যে আসলে আমি দুঃখিত, অনেক দুঃখিত মামা। বলে এখন আর কি করবা, তো আমি দেখি খবর দিয়ে আজকে মৌলানা সাহেবকে। তো তিনি নাকি তাদের ওখানকার যে মৌলানা সাহেব, তাকে খবর পাঠালেন। ঠিক বদরের নামাজ তো হয়ে গেছে, তারপরে তো অনেকক্ষণ পর মৌলানা সাহেব আসলেন, কারণ উনিও বেশ প্রভাবশালী মানুষ, উনি বললে আসবেনই, মানে যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক। মৌলানা সাহেব আসলেন এবং তিনি বলছিলেন যে সাথে আরও ওনার সাথে যাতে ছাত্র নিয়ে আসেন। আসার পর 2-3 জন মিলে বসলেন, এবং নিচে তাদের যে বৈঠকখানা, সেখানে বসে কথা বললেন তার সাথে, সেই হুজুরের সাথে। বললেন এই ঘটনা ঘটছে। তো ওই মৌলানা সাহেবও বললো যে উনি তো ঠিক করে নাই, ওনার যাওয়াটা ঠিক হয় নাই, যেহেতু এইখানে এই খারাপ জিনিসটা থাকে, এবং জানে গ্রামের মানুষের সাথে তার মানে একটা সহাবস্থান হয়ে গেছে। এখন উনি আবার ওই যে আগুন দিয়ে আরও খারাপ করে ফেলছে জিনিসটা। যাই হোক, ওনারও শত্রুতা হয়েছে, এবং ওনাকে তো এখান থেকে যেতে হবে, এই খাল দিয়েই যেতে হবে। যাই হোক, ওনাকে আমি ঝাড়ফুঁক করি, দেখি ওনার উপরে কোনো আসর হয়েছে নাকি। তো এই মনের চাচাকে এনে উনি ঝাড়ফুঁক করেন, ঝাড়ফুঁক করে বলেন যে না, ওনার উপর আসর হয় নাই, ওই দিক দিয়ে উনি বেঁচে গেছেন। আর ওই যে রাত্রে দরজা খুললে একটা সমস্যা হয়ে যেত। তো তারপর নাকি ওই মৌলানা সাহেব ওনার ছাত্রদের নিয়ে ওই জায়গায় গেছিলেন, ওই যেখানে ইয়েছে, ওখানে গিয়ে নাকি উনি নিজের মতো অনেকক্ষণ বসে ওনার যে মোরাকাবা করা বা যা করা করে নাকি উনি ওখানে একটা কমিউনিকেট করতে পারছিলেন, এবং তাকে মানে বোঝানো হয়েছে কোনোভাবে তিনি আরও কিছু দিবেন ওইখানে, তাদের ওখান থেকে তাকে মাছ টাছ কিছু দেওয়া হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল। তো এগুলো নিয়ে ওখানে একটা মীমাংসা হয়। তো এখানে ইমন বলছে যে তার চাচার প্রশ্ন ছিল যে এই মাছগুলো তো পানিতেই থাকে, ওই মাছের পানির যদি জিনিস হয়ে থাকে, খারাপ জিনিস হয়ে থাকে বা জিন হয়ে থাকে, সে ওই মাছগুলোকে নিজেই তো ধরতে পারে, মানুষের ধরা মাছ তার লাগে কেন? তখন নাকি ওখানকার মানুষজন তাকে বলছিল যে ওদের একটা লিমিটেশনস আছে, ওরা এরকম ফ্রি ঘোরাফেরা মাছকে ধরতে পারে না, মানুষ যখন এটাকে ধরে উঠায় তখন নাকি এইটার প্রতি তাদের মানে আকর্ষণটা হয়, এবং তাদের একটা দাবি মানুষের উপর তারা করে নিয়ে যাওয়ার জন্য। নিজের থেকে নাকি তাদের এখানে একটা লিমিটেশন আছে যে তারা পানিতে থাকলেও বা ওখানে থাকলেও ওই পানিতে ঘোরাফেরা করা মাছটাকে তারা নিজেরা নিতে পারে না, এটা তাদের একটা লিমিটেশনস, এবং এই কারণেই যেন এটা হয়। যাই হোক, এই হচ্ছে ইমনের চাচা শুনছিল। আর তারপরে ইমনের চাচা ফিরে আসে, এবং আসার সময় প্রচণ্ড ভয় পায়, কারণ ওইখানকার গ্রামের মানুষজন বলছিল যে এই জামাই, এবং তার একটা বীরত্ব গাথার মতো তৈরি হয়ে গেছিল এখানে, যে সে ওইখানকার ওই খারাপ জিনিসকে আগুন দিয়ে সে পোড়াই দিছে, এরকম ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, এর জন্য তার ভয়ও ছিল আসার সময়, এবং খাল দিয়ে বলছিল খুব সাবধানে চলাফেরা করতে। এবং তিনি যখন ফেরত আসেন খুব সকাল সকাল তাকে নৌকায় উঠানো হয়েছিল, সাথে আরও নৌকা দিয়ে মানুষ দিয়ে তারপরে গিয়ে পৌঁছায় দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি, এবং শ্বশুরবাড়ির থেকে তিনি সোজা একেবারে শহরে চলে আসেন।
তো এরপরে অনেক দিন তিনি ওই খাল বিলের ওখানে যান না এবং তার স্ত্রীকেও যেতে দিতেন না তিনি। এবং তাদের যখন নাকি পরবর্তীতে মানে হয়, সন্তান হয়, তখন নাকি তারা খুব কেয়ারফুলি ছিলেন এবং তারা ট্রিটমেন্ট নিয়েছিলেন, মানে একজন মৌলানা সাহেবের কাছ থেকে দোয়া দুরুদ নিয়েছিলেন যাতে এগুলোতে কোনো এফেক্ট না পড়ে। কারণ তারা বলছিল যে এইসব খারাপ জিনিসটা রিভেঞ্জ নেয় এবং এই রিভেঞ্জ থেকে বাঁচার জন্য তারা ওই সময় সাবধানে ছিলেন। যাই হোক, এগুলোর আর কোনো প্রভাব পড়ে নেই মনে হয় চাচার জীবনে। তো এটা ছিল তার জীবনে দেখা মাছ পিশাচের একটা ঘটনা এবং বেশ ভয়ঙ্কর ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ভয়ের মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে ঘটনাটা জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি আফনান। আজকে আপনাদেরকে একটি স্টোরি শেয়ার করব। ঘটনাটি 1998 সালে। 1998 সালে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা সংগঠিত হয় এবং আমার যে জেলা রাজবাড়ী, সে রাজবাড়ী জেলার অনেক জায়গা, বিশেষ করে তখন যদিও বাঁধ ভেঙে যায়নি, কিন্তু বাঁধের অপোজিট পাশে প্রায় সকল জায়গাটি, মানে চরাঞ্চলের সকল জায়গায় একদম প্লাবিত হয়ে যায়। এবং চরাঞ্চলের যে মানুষরা তারা যেটা করে সেটা হচ্ছে তাদের ওই ঘর বাড়িগুলো ভেঙে নিয়ে এসে বাঁধের দুপাশে তারা টেম্পোরারি মানে আবাসস্থল সেটা তারা তৈরি করে এবং ওখানেই তারা থাকা শুরু করে। ওই সময়ে ব্যাপক সাহায্য সহযোগিতাও সরকার থেকে তখন করা হচ্ছিল। তো আমার ঘটনাটি ঠিক ওই সময়ের এবং ওই বাঁধের পাশের একটি পরিবারকে নিয়ে। 1998 সালে যখন এই বন্যাটা সংঘটিত হয়েছিল, এই যেই জায়গাটাতে, যেই জায়গার কথাটা আমি এখন বলবো, সেই জায়গাটি হচ্ছে রাজবাড়ী জেলার একদম সদর থানার মধ্যে সোনাকান্দর নামক একটা জায়গা আছে। এই সোনাকান্দর স্থানে, এই সোনাকান্দর যে জায়গাটা, সেটি একদম রাজবাড়ী যে শহর রক্ষাকারী যে বাঁধ, যেটা সে বাঁধের পাশে। এবং বাঁধের ওই পাশে যে জায়গাটা, এই জায়গাটার এখন নাম হচ্ছে মৌলবীর ঘাট। যদিও একটা সময় এখানে এই ঘাটটা ছিল না, সেখানে নদী প্রায় ওখান থেকে আরও প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে ছিল। কিন্তু 2006-07 সালের দিকে নদী ভাঙনে আস্তে আস্তে ওই নদীটা আরও কাছে চলে আসে, মানে একদম বাঁধের কাছে এখন চলে আসছে আর কি। তো যখন 98 সালে বন্যাটি হয়, তখন ওই যে সমস্ত লোকজন যারা চলে আসে বাঁধের পাশে ঘরবাড়ি ভেঙে নিয়ে, তখন সেই সাথে একটি পরিবারও আসে যারা ওই চরাঞ্চলে বসবাস করতো, ওই পাশে বাঁধ থেকে আরও প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে। সঙ্গত কারণে আমি ওই পরিবারের যিনি কর্তা তার নামটি বলছি না। কোনো একদিন হঠাৎ করে ওনার মেয়ে বিষ খেয়ে সুইসাইড করে। কি কারণে এটা জানা যায়নি, হয়তো বা রাগারাগি করেছে, এরকমই যতদূর জানা গেছে আর কি, এতটুকু। মানে আসল মেইন কারণটি জানা যায়নি। বাসায় রাগারাগি হয়েছে, যেহেতু ওই মেয়ের বাবা কৃষি কাজ করতো, বাসায় কীটনাশক বা এই টাইপের কিছু সার, বিষ জাতীয় কিছু সার বাসায় রাখা থাকতো। তখন এরকম বিষাক্ত সার খেয়ে মেয়েটি সুইসাইড করে। সময়টি সন্ধ্যার ঠিক পরপরই মেয়েটি মানে সুইসাইড করে আর কি। যখন বিষয়টি চারদিকে জানাজানি হয়ে যায়, তখন থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এসে লাস্ট পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার পরে একটা বিপত্তি দেখা দেয়। সেটা হচ্ছে যে ওই সময়ে যে ডোম আসার কথা আর কি, মানে যিনি ডোম সাধারণত লাশটি কাটেন, তো এই ডোম আবার খুব অসুস্থ ছিল, প্রচণ্ড জ্বর। এখন তার শারীরিক অবস্থা আসলে ওরকম এসে কাজ করার মতো ছিল না, কিন্তু তারপরেও যেহেতু সে ছাড়া আর কোনো উপায়ও ছিল না, রাতের বেলা তাকে অনেক রিকোয়েস্ট করা হয়, পেমেন্ট বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তারপরেও সে রাজি হচ্ছিল না। কিন্তু তারপরে মানবিক দিক চিন্তা করে যে লাশ এভাবে পড়ে থাকবে, এই অসুস্থ শরীর নিয়েই সে আসে লাশ কাটার জন্য। রাজবাড়ির যে লাশ কাটা ঘর যেটি রয়েছে, রাজবাড়ির সদর হসপিটালের মধ্যে কিন্তু লাশ কাটি ঘরটি না। অন্যান্য জায়গায় দেখি যে আমরা যে মর্গ, যেটা হসপিটালে যে মর্গটা, সেটা হসপিটালে থাকে, কিন্তু লাশ কাটা ঘর যেখানে লাশ কাটা হবে, এটি কিন্তু সাধারণত আমরা দেখি বিভিন্ন জায়গায় সদর হসপিটালের এরিয়ার বাউন্ডারির মধ্যেই থাকে। কিন্তু রাজবাড়ির ক্ষেত্রে এটা ব্যতিক্রম। বহু আগে থেকে, অনেক আগে থেকেই এই লাশ কাটা ঘরটি রাজবাড়ির মেইন শহর থেকে একদম একটু সাইডে, এটি রাজবাড়ি সরকারি কলেজ যেটি রয়েছে, এই রাজবাড়ি সরকারি কলেজের থেকে একদম পাশেই একটি জায়গাতে, এই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস ফ্যাক্টরি। তো ওই সময় ওই জায়গাতে একসময় ড্রাই আইস ফ্যাক্টরি ছিল।
কিন্তু এখন তো সেটি নাই, কিন্তু ওই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস। তো ওই ড্রাই আইস নামক স্থানে এই লাশ কাটা ঘরটি এখনও রয়েছে। তো ফার্স্টের দিকে লাশ কাটা ঘরটি এটা ছিল একটা টিন শেড একটা ঘর, একটা টিন শেড ঘর। টিনের মানে হাফ ওয়াল ছিল, ওয়াল থেকে টিনের মধ্যবর্তী জায়গায় মানে এটাকে নেট দিয়ে চতুর্দিকে ঘেরা ছিল আর কি। মানে আমরা মুরগির যে কিছু ঘর দেখি যেরকম, ঠিক অনেকটা সেরকম আর কি। তো উপর দিকে এরকম নেট দিয়ে একটু ঘেরা ছিল, সেখানে কোনো জানালা ছিল না, জাস্ট একটি দরজা ছিল। তো এই লাশ কাটা ঘরটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এরকমই। ওখানে লাশ নিয়ে আসা হয়, একজন ডাক্তারও আসেন, থানা থেকে একজন সাব ইন্সপেক্টর আসেন। এখন লাশ কাটা হবে, ডোম তার যেই প্রিপারেশন সেই প্রিপারেশন নিয়ে সেখানে আসে আর কি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে লাশ যখন বাসার থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার সময় যখন পুলিশ নিয়ে আসার সময় তখন লাশের চোখ কিন্তু খোলা ছিল। তো যেহেতু সুইসাইড করে মারা গিয়েছে, অনেকে হাত দিচ্ছিল না। যদি কোনো দেখা গেল পুলিশ এসে রাগারাগি করতে পারে যে আপনারা হাত দিয়েছেন কেন, কোনো আলামত নষ্ট হয়ে গেছে, আপনারা মেরে ফেলেছেন, এরকম কোনো কথা বলতে পারে, যার জন্য লাশের গায়ে কেউ হাত দেয়নি, কেউ চোখটা বন্ধও করে দেয়নি। লাশের চোখ খোলা ছিল। লাশটিকে যখন ওই আপনার আমরা যেটাকে মাদুর বলি, পাটি বলি, খেজুরের পাতার পাটি আর কি, এরকম একটা পাটিতে মুড়িয়ে লাশটি নিয়ে আসা হয়। তো লাশটি যখন লাশ কাটা ঘরে মানে ঢোকানো হয়, যখন সেটি খোলা হয়, খোলার পরপরই মানে ওই ডাক্তার ওই পুলিশকে ডেকে বলে যে আচ্ছা আপনি বললেন যে এই লাশটি সন্ধ্যার পরে মারা গেছে, কিন্তু এই লাশের চেহারাটা এমন কেন? তখন সবাই খেয়াল করে যে লাশের চেহারাটা অত্যন্ত কালো হয়ে গেছে এবং চেহারাটা বেশ বিকৃত হয়ে গেছে। পুলিশ বলে এ তো বিষ খেয়ে মারা গেছে, হয়তোবা এই কারণে চেহারাটা এরকম খুব কালো দেখা যাচ্ছে। কিন্তু অনেক কালো হলেও এতটা বিকৃত তো হওয়ার কথা নয়। তারপরেও ডাক্তার যিনি আছেন উনি চিন্তা করেন হয়তোবা কীটনাশক যেটি সে খেয়েছিল খুব বেশি পরিমাণে খেয়েছিল, হয়তোবা তার রিয়াকশনেই চেহারাটা খুব বেশি মাত্রায় বিকৃত হয়ে গেছে, এরকমই তারা মানে ভাবে আর কি। যাই হোক, পুলিশ কিন্তু লাশ কাটার সময় সাধারণত থাকে না, সে বাইরে থাকে, একজন ডাক্তারের উপস্থিতিতে লাশ কাটা হয়। ওই সময়ে ওই লাশ কাটা ঘরের মধ্যে 100 মানে এখন যে আমরা যে এলইডি বাল্ব দেখি তখন তো এগুলো ছিল না, তখন ওই হলুদ যেই বাল্বগুলো ছিল 100 ওয়াটের একটি ভাল্ব লাগানো ছিল ওখানে। তো ওই 100 ওয়াটের ভাল্বেই সাধারণত কাজটা করা হতো আর কি ওই আলোতে। যখন ডোম লাশ কাটা শুরু করে, মানে ফার্স্ট তার যে কাজটা মাথার থেকে লাশ কাটা শুরু করে যখন ফার্স্টে, তখন এরকম মানে কাজ শুরুর মাত্র কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন যেহেতু ডোম শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, তার জ্বর ছিল, তখন ওই কাটার সময় ওই ঠিক কাটারত অবস্থায় ইলেকট্রিসিটি চলে যায় যেহেতু, তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ওই হঠাৎ করে ওনার হাতটা একটু মানে ঠিক যেই লাইন ধরে লাশটি কাটার কথা ছিল সেখান থেকে একটু অন্য জায়গায় ওনার মানে চাকুটা পড়ে যায় আর কি। তখন ওইখানে থাকা যে ডাক্তার এবং ডোম, বাইরে থাকা পুলিশ এবং ভ্যানওয়ালা একজন ছিল, নাম তার মোজাম্মেল। এই ঘটনাটি বেসিক্যালি মোজাম্মেলের কাছ থেকেই শোনা। ওই ভ্যানওয়ালা যে ছিল মোজাম্মেল, ওনারা স্পষ্টভাবে সবাই শুনেছে যে হঠাৎ করে ভিতর থেকে উফ এরকম একটি শব্দ সবাই শুনেছে। এটা যে শুধু ডোম শুনেছে বা ডাক্তার শুনেছে তা কিন্তু না, লাশ কাটা ঘরের ভেতরে যারা ছিল, যে 2 জন ছিল এবং বাইরে 2 জন ছিল, এই 4 জন ব্যক্তি একত্রে শুনেছে সেটা। এবং এই মেয়েলি কণ্ঠে এই উফ শব্দটি শোনার পর সবাই বেশ চমকে ওঠে, কি ব্যাপার এরকম শব্দ। তো বাইরে থেকে পুলিশ নক করে যে কি ব্যাপার এরকম শব্দ পেলাম। ওরা বলে হ্যাঁ আমরাও তো এরকম শব্দ পেলাম, কিন্তু ইলেকট্রিসিটি তো চলে গেছে, তো দেখি আলোটা জ্বালিয়ে নেই। তো ওনাদের কাছে আলোর ব্যবস্থা ছিল। এটা কিন্তু মাত্র ইলেকট্রিসিটি চলে যাওয়ার মাত্র 1 মিনিটও না, মানে এই সময়ের মধ্যে এই ঘটনাটি আর কি, মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে এই ঘটনা। তখন সেখানে হারিকেন জ্বালানো হয়। হারিকেন জ্বালানোর পরে কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে লাশটি যখন নিয়ে আসা হয় তখন কিন্তু লাশের চোখটি ছিল খোলা, কিন্তু এখন দেখা যাচ্ছে
লাশের চোখ কিন্তু বন্ধ। এটি কিন্তু সবাই খেয়াল করে। তখন ডাক্তার চিন্তা করে বা অন্যরা চিন্তা করে হয়তোবা লাশ যেহেতু কাটা হয়েছে, শরীরে কোনো অর্গানে যেহেতু হয়তোবা টান লেগেছে বা কোনো রগ কেটে গেছে, হয়তোবা এই কারণে হয়তোবা চোখ বন্ধ হয়ে গেছে। সবাই এটাই ভাবে। হারিকেন জ্বালানো হয়, বাদবাকি প্রক্রিয়া শুরু করা হয়। যখন হারিকেন জ্বালানোর পরে আবার ডোম তার কাজ শুরু করে, ঠিক 5 মিনিটের মাথায় এই ডোম এবং ডাক্তার যিনি ভিতরে ছিলেন, যে ডাক্তার, মানে দুইজনই ফিল করছিলেন যে খুব ঠান্ডা কোনো একটা কিছু তাদের মানে মাথার পেছনে যে মানে আমাদের একটা রগ রয়েছে, তো এই রগ দিয়ে মনে হলো ঠান্ডা কোনো কিছু সারা আমাদের শির দ্বারা, মানে আমাদের শির দ্বারা রয়েছে। অনেক সময় আমরা খুব ঠান্ডা কোনো কিছু শির দ্বারা বেয়ে কোনো শীতল অনুভব করি। তো ওনাদের কাছে মনে হলো যে খুব ঠান্ডা কিছু একটা বিষয় বা কোনো একটা জিনিস তাদের শির দ্বারা বেয়ে সমস্ত শরীরে মানে একটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি করলো। তো তখন বেসিক্যালি ডাক্তার এটা ফিল করার পর উনি আসলে ওরকম তেমন কিছু মনে করেনি। উনি চিন্তা করেছে হয়তোবা মানে আশেপাশে একটু হালকা বাতাস হচ্ছিল, উনি মনে করেন হয়তোবা বাতাসের কারণে এরকমটা হয়েছে। আর ওইদিকে ডোম, তারও কিন্তু এরকম বিষয়টি হয়েছে, কিন্তু সেও কিন্তু ফার্স্টে বলেনি। এই যখন হারিকেনের আলোতে 5 মিনিট কাজটি করা হলো, দম করে হারিকেনটা নিভে গেল। অথচ হারিকেন নিভে যাওয়ার কোনো কারণ ছিল না, এমন কোনো দমকা বাতাসও সেখানে ছিল না। হারিকেনেও তেল ছিল, হারিকেনটা ভালো ছিল এবং খুব ভালো করে চেক করেই হারিকেনটা ধরানো হয়েছিল। হারিকেনটা নিভে যাওয়ার কারণ কি? যেহেতু পাশে ম্যাচ ছিল, ডোম যে কাজটি করে সে করে আবার ম্যাচটি ধরায়। ম্যাচটি মানে ধরানোর পরে এবং হারিকেনটাকে পুনরায় জ্বালানো হয়। জ্বালানোর পরে আর একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করা যায়, সেটা হলো এখন কিন্তু লাশের চোখটি আর বন্ধ নাই। এখন দেখা যাচ্ছে ওই যে প্রথম সময়ে যখন যেরকম লাশের চোখটি খোলা ছিল, ঠিক তেমন লাশের চোখ খোলা। তখন ডোম এবং ডাক্তার উভয়ই অবাক হন যে কী ব্যাপার, হারিকেনের আলো বন্ধ হওয়ার আগেই না দেখছিলাম যে লাশের চোখ বন্ধ, এখন আবার খোলা। শুরুতে যেমন ছিল খোলা, ঘটনা কি? তখন ডোম একটু ভয় পাওয়া শুরু করে। আমরা জানি ডোমরা যখন লাশ কাটে তখন ওরা কিন্তু একটু মানে ড্রিঙ্ক করে না, এটা আমরা অনেকেই জানি। কিন্তু ডোম যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিল, জ্বর ছিল, এজন্য এই জ্বরের উপরে উনি আর কোনো ড্রিঙ্ক করেননি। উনি স্বাভাবিকভাবেই মানে এই কাজটি শুরু করেন আর কি। সুতরাং মানে সেও সব বিষয় শুনছে, দেখছে, ডাক্তারও দেখছে। তো ভুল হওয়ার তো একার ভুল হতে পারে, সবার তো ভুল হওয়ার কথা না, বা একজন একা ভুল দেখতে পারে, সবাই তো ভুল দেখার কথা না। যাই হোক, তারা কাজ শুরু করে। ঠিক কাজ আরও প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর আবার ধপ করে হারিকেন নিভে যায়। হারিকেন নিভে যাওয়ার পর এবার কিন্তু ডাক্তার একটু ভয় পেয়ে যায় এবং উনি যে কাজটি করেন সেটা হলো হারিকেন নিভে যাওয়ার সাথে সাথে উনি যে দরজা যেটা লক করে রাখা ছিল, উনি দৌড় দিয়ে দরজা খুলে বাইরে চলে যান, ডোমকে একা রেখে, যেহেতু উনি একটু ভয় পেয়েছেন। এখন ডোম যেহেতু এই কাজটি করে অভ্যস্ত, উনি আর ভয় পান না। উনি স্বাভাবিকভাবেই উনি আবার হারিকেনটা ধরানোর পর এবার ডোম একটা চিৎকার করে ওঠে। তার চিৎকারে বাইরের থেকে এই যে ভ্যানালা মোজাম্মেল পুলিশ অফিসার এবং যে ডাক্তার, ওনারা আবার একটু সাহস করে ভিতরে ঢোকেন। ডোম বলছে, দেখেন হারিকেন নেভার আগে লাশের চোখটি খোলা ছিল, এই যে হারিকেন ধরালাম, এখন লাশের চোখ বন্ধ। এখানে কি হচ্ছে এগুলো? এই দৃশ্য দেখার পরে উপস্থিত সবাই কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। প্রথমে উফ করে শব্দ করে ওঠে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরপরই। তারপরে এই যে একবার চোখ বন্ধ একবার খোলা, এটা কিন্তু ওখানে সবাই এটা দেখছিল। রাত কিন্তু তখন অনেক বেজে গেছে, রাত তখন প্রায় 12টা-1টা বাজে। এর মধ্যে কি হয় যে ইলেকট্রিসিটি চলে আসে। ইলেকট্রিসিটি যেহেতু চলে আসে তখন সবাই বলে, যাক এইবার আর অতটা সমস্যা হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তখন ডোম যে কাজটি করে, দ্রুত শেষ করে লাশটি আবার সেলাই করে ফেলে। সেলাই আমরা জানি যে যেখানে কাটা হয়েছে সেটা আবার সেলাই করে দিতে হয়। তো ডোম লাশটি সেলাই করে ফেলে এবং সেটি কিছু প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ যখন এই যে মোজাম্মেল যিনি ভ্যান চালক ছিলেন,
উনি যখন লাশটি নিয়ে যাচ্ছিলেন থানার থেকে, আবার ক্লিয়ারেন্স নিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশ, মানে তার ভ্যানটা, যে লাশ যে ভ্যানে রয়েছে, ভ্যানটা খুবই হালকা, এবং মনে হচ্ছে উনি ভ্যান চালাচ্ছেন না, মনে হচ্ছে ভ্যানটা উড়ে উড়ে যাচ্ছে, ভ্যান উড়ে উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এমনটা মনে হচ্ছে। এবং স্বাভাবিক গতির থেকে বেশ ভালো, মানে আরো বেশি গতিতে ভ্যানটি চলছিল। ওই পরিবারে ওই মেয়ের বাবা ছাড়া আর কোনো পুরুষ সদস্য ছিল না। মোজাম্মেল সাহেব যিনি ভ্যান চালান, উনি ওই পরিবারের মানে পূর্ব পরিচিত ছিলেন, এই জন্য উনি ওই লাশের গার্জিয়ান হিসাবে লাশটি নিয়ে যান, অন্য কোনো লোক ছিল না এখানে সাথে। তখন মোজাম্মেল কিন্তু একটু ভয় পেতে থাকেন যে আসলে ওখানে লাশ কাটা ঘরে এই ধরনের ঘটনা, আবার ভ্যান এত হালকা মনে হচ্ছে কেন, এরকম তো হালকা তো লাগার কথা না। উনিও ভয় পেতে থাকেন। কিন্তু এর মধ্যেই ওই যে বাড়ি, যেখানে ওই মেয়ের বাসাটা ছিল আর কি, সেখানে ওরা চলে আসে, ভ্যানটা চলে আসে। ভ্যান চলে আসার পরে পরিবারের অন্য সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়, এবং লাশ যখন গোসল করাবে, গোসল করার সময় মানে ওখানে যাদের রেডি করা ছিল তারা স্বাভাবিকভাবে লাশটি গোসল করান আর কি। গোসল করানোর পরে স্বাভাবিকভাবে লাশটি দাফন করা হয়। দাফন করার পর হয়তোবা তখন আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও ওই পরিবারের সাথে এবং রাতের বেলা ওই বাসার আশেপাশে যে আরও কয়েকটি ভ্রাম্যমাণ বাসা, মানে ওই যে ঘর বাড়ি ভেঙে নিয়ে এসে মানে সেখানে থাকা শুরু করছে যারা বন্যা দুর্গত যারা মানুষ ছিল সেখানে, ওনারা কিন্তু এই রাতের বেলা এই নদীর ধারে, মানে একদম বাঁধের কিনারে আর কি, বাঁধের কিনারে বেশ 3-4 দিন ওই মেয়েকে কিন্তু দেখেছে। এটা তাদের ভাষ্য অনুযায়ী দেখেছে, সে বসে আছে, চুলটা ছেড়ে দিয়ে বসে আছে। তো যখনই তাকে কেউ ডাক দিত সাহস করে, তখনই সে হাওয়া হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। এটা কয়েকজন দেখেছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই যে লাশটা হঠাৎ করে কাটার সময় উফ শব্দ করা, তারপর বারবার চোখ খোলা বন্ধ করা, এটি কিন্তু একটা রহস্যজনক ব্যাপার ছিল। যেহেতু শুরু থেকে মোজাম্মেল যিনি ভ্যানওয়ালা, উনি শুরুতেই ছিলেন, এই জন্য ওনার কাছ থেকে ঘটনাটি শোনা। এবং আরও একটি ঘটনা আমি বলতে চাই, ঘটনা না, সেটা হচ্ছে এটা আংশিক একটা তথ্য দিব আপনাদেরকে। জানা যায়, মানে আমি ঘটনাটি কালেক্ট করার সময় এটা জানতে পেরেছি যে এই মেয়ের বড় বোন 10 বছর আগে, যখন 1988 সালের বন্যা হয়, 10 বছর আগে এরকম একটি বন্যার সময়ও এই মেয়ের যে বড় বোন, সেও সুইসাইড করে। তার ঠিক 10 বছর পর 98 সালের বন্যার সময় এই মেয়ে সুইসাইড করে। এবং ওখানকার যে পাড়া প্রতিবেশী যারা ছিল তখন বলে যে এই মেয়ের মৃত্যুটাও স্বাভাবিক ছিল না, মৃত্যুর মানে মারা যাওয়ার পরেও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। এখন কি সেই ঘটনা, এটি আমি এখনো কালেক্ট করতে পারি নাই। তো আমি এই আজকে যে ঘটনাটি শেয়ার করলাম, এর পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এই মেয়ের বড় বোনের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে মেয়েটি সুইসাইড করেছিল, বা ওই সুইসাইডের পরে কি ঘটনা ঘটেছিল। আমি চেষ্টা করব এই ঘটনার ঠিক পরের যে ঘটনাটি, যেটি আমি পরবর্তীতে জানতে পেরেছি, সেটি আপনাদেরকে শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছিল, এরা এখন রাজবাড়ী মেইন শহরেরই কোথাও বসবাস করে, কিন্তু এরা যে কোথায় থাকে এটা আসলে আমি জানি না। আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতে পারি নাই যে ওরা এই মুহূর্তে কোথায় থাকে। আর এখন করোনাকালীন এই সিচুয়েশনের কারণে আমি আসলে ওইভাবে তথ্য নিতেও পারি নাই, এটা একটা বাস্তবতা। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে যেই মেয়ের গল্পটা আজকে আপনাদেরকে করলাম, এর বড় বোনের সঙ্গে কি হয়েছিল, এটি পরবর্তীতে কোনো একটি এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাদের হলো হাতীবান্ধা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের একটি ঘটনা। তো সঙ্গত কারণে গ্রামের নামটি বলা যাচ্ছে না। আর আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা 2000 সালের দিকের ঘটনা।
এক্স্যাক্টলি 2000 সাল না, এটা 97 থেকে 2000 সালের এই সময়ের আর কি একটি ঘটনা। তো ঘটনাটা ওই গ্রামের হাসপাতাল কেন্দ্রিক একটা ছোট্ট একটা সরকারি হাসপাতাল কেন্দ্রিক ঘটনা। তো যেহেতু ওই উপজেলা গ্রামের নামটা বললে সবাই চিনবেন, এই কারণে আমি আসলে সঙ্গত কারণে বলতেছি না। তো ঘটনা যিনি আমাকে শেয়ার করেছেন তার নাম হচ্ছে রাকিব, ওর বাড়ি হচ্ছে হাতীবান্ধা উপজেলায়। তিনি আমাকে একটা ঘটনা শেয়ার করেছেন, আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেই সময় 2000 সালের দিকে সেই গ্রামের ছোট্ট সরকারি হাসপাতালটা দিনের বেলাতে দেখা যায় যে বেশ রুগী আসতো, যেহেতু এলাকায় সেই সময় গ্রামের একটা মাত্রই হাসপাতাল ছিল সেই হাসপাতালটা। এই কারণে দেখা যায় যে ওই গ্রামের এবং আশেপাশের গ্রাম থেকে দেখা যায় যে মানুষজন আসতো। বিশেষ করে দিনের বেলাতে বেশ ব্যস্ত থাকতো সেই হাসপাতালটি, কিন্তু রাত হলেই যেন সেই হাসপাতালটা একদম নিস্তব্ধ নিরাপত্তায় নিমজ্জিত হয়। তো হাসপাতালের পুরনো ভবনের পিছনে ছিল একটা পরিত্যক্ত ওয়ার্ড। তো সেটা বছরের পর বছর সেটা নাকি বন্ধ থাকে, এবং এই কারণে আসলে সেই ওয়ার্ডে দেখা যায় যে দরজাগুলো মরিচে পড়ে গেছে এবং কাঁচগুলো ভাঙা, এবং ভিতরে লোহার একটি যেগুলো রোগীর খাট সেগুলো আসলে পড়ে আছে, এই ধরনের একটা ছিল। তো সমস্যা শুরু হয় এই ওয়ার্ড থেকে। তো গ্রামের মানুষ আসলে বলতো যে অনেক বছর আগে এই ওয়ার্ডে একজন নাকি বৃদ্ধা রোগী মারা যান। তিনি অনেকদিন অসুস্থ ছিলেন এবং অনেকদিন অসুস্থ থাকার কারণে সেই হাসপাতালের ওই ওয়ার্ডে তাকে সেবা দেওয়ার জন্য রাখা হয়েছিল, এবং সেখানে তিনি একসময় দেখা যায় যে শেষে মারা যান। অনেকদিন অসুস্থ থাকার পর যখন তিনি সুস্থ হচ্ছিলেন না, পরে দেখা যায় শেষ পর্যন্ত তিনি সেখানে মারা যান। তো এরপর থেকে গ্রামের মানুষ বলে যে ওই ওয়ার্ড থেকে, বিশেষ করে ওই ওয়ার্ডের পাশে একটা রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে যখন কেউ যেত তারা নাকি সেই ওই রুমটার ভিতর থেকে শব্দ শুনতে পেত। মনে হচ্ছে যে ভিতরে কেউ আছে এরকম শব্দ, এবং অনেক সময় নারী রূপে কান্না যেরকম আওয়াজ আসে সেরকম আওয়াজ শোনা যেত, শব্দ শোনা যেত, মনে হয় যে ভিতরে কেউ কান্না করতেছে। আবার কখনো কখনো সেই ছোট সরকারি হাসপাতালটার মধ্যে, পুরো হাসপাতালের মধ্যে কারো পায়ের আওয়াজের শব্দ পাওয়া যেত। যখন রাত গভীর হতো, যখন মানুষ ঘুমাতো, প্রতিটা ওয়ার্ডে যখন নিস্তব্ধ নীরবতা, সেই সময় নাকি মানুষেরা শুনতে পেত যে কেউ পায়চারি করতেছে। তো এই ঘটনাটা আসলে শোনা যায় একজন ওয়ার্ড বয়ের কাছ থেকে। তো ওনার নাম ছিল হলো সাইফুল ইসলাম। উনি সেই সময়ে ওই ছোট হাসপাতালটাতে নতুন চাকরি জয়েন করেন। তো তিনি ওয়ার্ড বয় হিসেবে চাকরিতে জয়েন করেন, এবং তো যারা আসলে ওয়ার্ড বয়, তো দেখা যায় তাদের আসলে রাতে ডিউটি করতে হয়, আবার অনেক সময় দিনের বেলা অনেকে ডিউটি করতে হয়, আবার অনেক সময় রাতের বেলা ডিউটি করতে হয়। তো সেই সময় সাইফুল ইসলাম, ওনার বয়স ছিল 26 বছর, এবং বেশ উনি যুবক ছিলেন। তো চাকরির শুরুতেই ওনাকে প্রথম কোনো সমস্যা হয়নি, যেহেতু চাকরির শুরুতে ওনারা আসলে ওইভাবে নাইট ডিউটি শিফটও পড়ে নাই। তো এই কারণে তিনি আসলে কোনো কিছু বুঝতে পারেন নাই, সব কিছু স্বাভাবিক ছিল। তো দেখা যায় যে প্রথম 3 মাস পর ওনার হলো নাইট ডিউটি শিফট আসে। তো ওনাকে বলা হয় যে না, এই প্রায় হলো 1 মাস তাকে নাইট ডিউটি করতে হবে, এবং নাইট ডিউটি করার পরবর্তী মাস থেকে তাকে আবার পুনরায় 3 মাস ডে শিফটে, এবং এভাবে পর্যায়ক্রমে চলবে। তো দেখা যায় যে 3 মাস পর পর নাইট ডিউটি করতে হবে, এই ধরনের তাকে বলা হয়। তো উনি হলো প্রথম 1 সপ্তাহ নাইট ডিউটি করেন, কোনো ধরনের কোনো সমস্যা পান না। বিশেষ করে উনি হলো নাইট ডিউটি করা অবস্থায় আশেপাশে যারা আরও ওয়ার্ড বয় ছিল তাদের কাছে বিভিন্ন ঘটনা শুনেছেন, এবং তিনি আসলে এইসব কথা বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন যে এগুলো আসলে হয়তো ভয়ে মানুষ বলে। তো সমস্যা দেখা হয় রাসেল ভাই, উনি 7 দিন পর যখন একদিন রাতে ডিউটি করতেছেন, তখন রাত প্রায় 2টা। সেদিন হাসপাতালে রোগীর পরিমাণ খুবই কম ছিল। তো মূল ওয়ার্ডে 2জন রোগী মাত্র ঘুমাচ্ছিল। তো সেদিন ডিউটিরত ডাক্তার উনি নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন। তো সাইফুল ভাই উনি হলো করিডোরে বসে তিনি আসলে রেজিস্টার খাতা লিখতেছিলেন। তো হঠাৎ তিনি শুনতে পেলেন ঠকঠক শব্দ, কেউ যেন হাসপাতালের পিছনের সেই বন্ধ ওয়ার্ডের দরজায় ধীরে ধীরে নক করতেছে, এই ধরনের তিনি স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছেন।
তো সাইফুল ভাই উনি প্রথমে সেই বিষয়টা গুরুত্ব দিলেন না, কিন্তু কিছুক্ষণ পর পর সেই একই রকম নক করার শব্দ তিনি শুনতে পাচ্ছেন, এবার আগের থেকে জোরে। তো তিনি টর্চ হাতে নিয়ে সেই করিডোরে দিয়ে পিছনের দিকে গেলেন, সেই ওই ওয়ার্ডের বদ্ধ, যেটা আসলে বলতেছিলাম যে বন্ধ করা সেই পরিত্যক্ত ওয়ার্ডের সামনে তিনি পৌঁছান এবং দরজার বাইরে থেকে তিনি দেখেন যে সেই ওয়ার্ডের সামনে, সেই রুমটার সামনে তালা ঝুলতেছে। তো তিনি বুঝতে পারতেছেন না যে শব্দটা কোথা থেকে আসতেছে। তো তার কাছে যে থাকা টর্চ লাইটটা দিয়ে তিনি আশেপাশে দেখতে থাকলেন, কিন্তু কোনো কিছুই দেখতে পেলেন না। তো ওখান থেকে যখনই তিনি ফিরে আসবেন, তখনই তিনি হঠাৎ নারী কণ্ঠ শব্দ শুনতে পেলেন এবং মনে হচ্ছে যে কোনো একজন বৃদ্ধা তাকে বলতেছে, সেই বদ্ধ ঘর থেকে বলতেছে, বাবা দরজাটা খুলে দাও। তো এটা শুনেই সাইফুল ভাইয়ের শরীর যেন কেঁপে উঠল যে এটা তো অনেক পরিত্যক্ত জায়গা, আর এই ওয়ার্ডের সামনে তালা ঝুলতেছে, তাহলে ভিতর থেকে কে কথা বলতেছে? এখানে ভিতর থেকে কোনো রোগী থাকার কথা না। তো সে ওই হাসপাতালের মধ্যে চলে যায়, বিশেষ করে ভয় পেয়ে না, একটু ভয় পায় আবার ভয় পায় না, সে যেহেতু সাহসী ছিল। তো সে হাসপাতালের মধ্যে চলে যায় এবং সে ওই দরজার তালার চাবিটা খুঁজে নিয়ে বের করে নিয়ে আসে এবং খুঁজে নিয়ে বের করে এসে যখন ওই রুমের তালাটা খোলার পর যখন সে ভিতরে ঢোকে, সে দেখতে পায় একদম কত বছর থেকে যেন এই রুমের ভিতরে কেউ ঢোকে না, এতটা একটা ঘ্যাপসা একটা গন্ধ, স্যাঁতস্যাঁতে ফ্লোরটা স্যাঁতস্যাঁতে, পুরো ধুলোয় যেন মাকড়সা জাল টাল দিয়ে একাকার সেই রুমের ভিতর। তো যখনই তিনি টর্চের আলো ফেললেন রুমের ভিতর, তিনি দেখতে পেলেন যে সেই লোহার খাটের উপর, বিশেষ করে যেটাতে আর কি রুগী শোয়, সেটার উপর চাদরটা একদম খুবই পরিত্যক্ত, একদম অবস্থা খারাপ। তো তিনি আসলে বুঝতে পারতেছেন না যে এর ভিতর থেকেই তো তিনি শুনতে পাচ্ছিলেন একজন মহিলা কণ্ঠের একজন তাকে নাম ধরে রেখেছিল বা তার কাছে সাহায্য চেয়েছিল। তো তিনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না। তো এক প্রকার তিনি চিন্তা করলেন যে হয়তো তার প্রথমে যেটা শুনেছেন সেটা তার মনের ভুল। তো তিনি যেটা করেন, তিনি সেই রুম থেকে বের হয়ে আগের মতো আবার সেই রুমটাতে তালাবদ্ধ করেন এবং তালাবদ্ধ করে যখনই তিনি ফিরে আসবেন, তখনই একইভাবে রাসেল ভাই তিনি শুনতে পান, বাবা দরজাটা খুলে দাও, আমি বের হব। মানে এই ধরনের বৃদ্ধা মানুষগুলো যেভাবে করুণ সুরে বলে, সেই রকমভাবে সেই বৃদ্ধা মহিলাটা ভিতর থেকে বলতেছে। তো রাসেল ভাই উনি তো একটু আগেই ভিতরে যেয়ে দেখছেন কোনো কিছুই নেই। তো এটা দ্বিতীয়বার শোনার পর তিনি বেশ ভয় পেয়ে যান এবং যখনই তিনি আবার পুনরায় সেই হাসপাতালের দিকে পা বাড়াবেন, মানে যেখানে তিনি ঘুমান সেই জায়গায়, ওই জায়গাটাতে যখন তিনি প্রস্থান করার জন্য আবার যখন পা বাড়ান, একইভাবে তৃতীয়বারের মতো তিনি সেই বৃদ্ধার রূপে সেই কণ্ঠস্বর তিনি শুনতে পান। রাসেল ভাই এটা শুনে তিনি এত পরিমাণে ভয় পান, সেখানে তিনি এক মুহূর্ত দেরি না করে তিনি হাসপাতালের দিকে দৌড়ে যান এবং দৌড়ে যেয়ে তিনি তার ওই যেখানে তার শয়ন কক্ষ, দেখা যায় যে ওদের ওয়ার্ড বয়দের যারা ডিউটি করেন তাদের একটা কক্ষ থাকে, তো সেখানে তিনি যে দরজা লাগিয়ে দেন এবং অনেকক্ষণ সেখানে থাকেন এবং তিনি চিন্তা করতে থাকেন যে তার সাথে এটা কি হলো, এটা কি তার মনে ভুল নাকি সে সত্যি সত্যি যা শুনেছে সেটা বাস্তব কিছু। তিনি আসলে কোনো কিছুই চিন্তা করতে পারতেছেন না। তো নিজের কৌতূহল এবং এর আগে যেহেতু কোনোদিন সিচুয়েশনে তিনি পড়েন নাই, তো এই কারণে তিনি পুনরায় চিন্তা করলেন যে তিনি কি আরেকবার যে দেখে আসবেন, হয়তোবা ভিতরে কেউ ছিল, কোনো বৃদ্ধা মহিলা ছিল। মানে তিনি আসলে প্রচুর ভয়ও পাচ্ছেন, আবার তার অনেক কনফিউশন। তো এক প্রকার তিনি বাধ্য হয়ে এক সময় তিনি পুনরায় সেই বদ্ধ ঘরটার সামনে যান এবং যখন তিনি সামনে যান এবং জানালা দিয়ে দেখার চেষ্টা করেন যে ভিতরে কিছু আছে কিনা, কোনো নারী অবয়বকে দেখা যায় কিনা, কিন্তু তিনি কোনো কিছুই দেখতে পান না। কিন্তু যখনই তিনি আবার সেই ওই হাসপাতালের দিকে ফিরে আসবেন, তখনই চতুর্থবারের মতো তিনি আবার একই কণ্ঠে একইভাবে তিনি শুনতে পান। এবার যেন সেই কণ্ঠটা আরো করুণ সুরে তাকে বলতেছে, বাবা দরজাটা খুলে দাও, এইভাবে তাকে বলতেছে। তিনি কি করবেন বুঝতে পারতেছেন না। তো রাসেল ভাই যখন তিনি মানে পিছনে তাকান, বিশেষ করে চতুর্থবার শোনার পর যখন তিনি পিছনে তাকান, তিনি দেখতে পান সেই যে খোলা জানালার ধারে একটা বৃদ্ধা নারী দাঁড়িয়ে আছে
এবং তার চোখগুলো দেখতে খুবই ভয়ঙ্কর। এটা দেখে রাসেল ভাই তিনি এত পরিমাণে ভয় পান, তিনি আর এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন না, তিনি হাসপাতালের দিকে দৌড়াতে থাকেন। রাসেল ভাই তিনি প্রায় 5 মিনিট দৌড়াচ্ছেন, কিন্তু তারপরও তার কাছে মনে হচ্ছে যে তিনি হাসপাতালের জন্য পৌঁছাতে পারতেছেন না, অথচ সেই 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 জায়গা থেকে তার হাসপাতাল মাত্র 1 মিনিটের রাস্তা। 1 মিনিটও কম সময়ে সে দৌড়ালে তার হাসপাতালে সে পৌঁছাতে পারে, কিন্তু কোনোভাবেই যেন তার হাসপাতালের করিডোরে সে পৌঁছাতে পারতেছে না। সে এত পরিমাণে ভয় পাচ্ছে রাসেল ভাই, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। সে যখন আমার ঘটনাটা বলে খুবই ইমোশনালি বলতেছিল ঘটনাটা। তো এরপরে সে হলো আশেপাশে দেখার চেষ্টা করে, সে দেখতে যে একটা পরিত্যক্ত জায়গায় চলে এসেছে, এবং পরে সে লাইটের আলোতে মানে দেখে শুনে সে হাসপাতালে চলে আসে, এবং হাসপাতালে আসার পর সে অনুভব করে তার মাথা ঘুরতেছে। সে তার মাথার ব্যথা কোনোভাবেই কমাতে পারতেছে না, যদিও তার কাছে সেই সময় প্যারাসিটামল ছিল, সে প্যারাসিটামল খায়, কিন্তু খাওয়ার পরও তার কাছে মনে হচ্ছে যে তার প্রচণ্ড জ্বর শরীরে চলে এসেছে এবং তার প্রচণ্ড মাথা ব্যথা ধরতেছে। এবং সে আর ডিউটি করা বাদ দিয়ে সে তার ওই কক্ষে শুয়ে পড়ে, এবং সকালে যখন তার চোখ খুলে তাকায় সে দেখতে পায় সে তার হলো ওই হাসপাতালের একটা ওয়ার্ডে ভর্তি করা, এবং তার আশেপাশে কিছু নার্স ছিল। এবং যখন তার জ্ঞান ফেরে তো সেই নার্সগুলো আসে বলে যে, সাইফুল ভাই আপনার কি হয়েছে, আপনি আপনার ওই কক্ষে অফিস রুমে আপনি হলো অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? কিন্তু সাইফুল ভাই কোনোভাবে বুঝতে পারে না যে সে তো অজ্ঞান হয়নি, সে তো প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছিল, তাহলে সে অজ্ঞান হলো কীভাবে? তো সেই নার্সরা জানায় যে আপনি প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে অজ্ঞান হয়ে আছেন, এই মাত্র আপনার হলো জ্ঞান ফিরল, কি হয়েছে বলেন তো? তো পরবর্তীতে সাইফুল ভাই সমস্ত ঘটনা খুলে বলেন, এবং ওখানে যারা নার্সরা ছিল, যারা অভিজ্ঞ নার্স আগে থেকে কাজ করে, তারা এই বিষয়টা জানতো। তারা বলতো যে আপনি ওইখানে গিয়েছিলেন কেন? আপনি জানেন না এটা অনেক দিন থেকে পরিত্যক্ত, আর এখানে অনেক কিছু মাঝে মাঝে অনেক মানুষ অনেক কিছু শুনতে পায়, দেখতে পায়, আপনি কি জানেন না? আপনি কোন সাহসে এত রাতে ওখানে গেছেন? আপনার ভাগ্য ভালো আপনার কিছু হয় নাই। তো ওখানে একটা নার্স এভাবে বলে। তো পরবর্তীতে সাইফুল ভাই তিনি ওই যদিও হলো সেখানে ভর্তি হয়েছিলেন, কিন্তু তারপরেও তার কোনোভাবে জ্বর ছাড়তেছিল না। প্রায় তিনি 1 মাস অসুস্থ ছিলেন, মাথা ব্যথা, জ্বর, এই কারণে তিনি রেগুলার ডিউটি করতেও পারতেছিলেন না। তো পরবর্তীতে তিনি আসলে রাসেল ভাই দুঃখজনকভাবে সেই চাকরিটা নাকি ছেড়ে দেন, এবং তিনি বর্তমানে ভালো আছেন, যদিও তার বয়স এখন মাঝামাঝি প্রায় 50 ঊর্ধ্ব। তিনি এখন ওই হাসপাতালে কেন্দ্রিক আসলে কোনো কিছু করেন না, তিনি অন্য পেশায় নিয়োজিত আছেন, দেখা যায় কৃষিকাজের বিষয়ে নিয়োজিত আছেন। এখন তিনি ওই সমস্ত কাজে, বিশেষ করে হাসপাতাল কেন্দ্রিক কোনো কাজে নিযুক্ত নেই। ওই তিনি সেই সময় আসলে হাসপাতালটা ছেড়ে দিয়েছেন, এখন পর্যন্ত তিনি কখনোই আর হাসপাতালে চাকরিতে জয়েন দেন নাই। তো রাসেল ভাই এটাই ছিল সাইফুল ভাইয়ের ঘটনা। তো ঘটনাটা যিনি আমাকে শেয়ার করেছেন তিনি তার নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, যেহেতু এটা আমাদের হাতীবান্ধা উপজেলার একটি গ্রামের ঘটনা, এটা নাম বলে অনেকে চিনবে। তো এই কারণে আসলে তিনি তার প্রাইভেসির কারণে আসলে তিনি নাম বলতে নিষেধ করেছেন। আর তিনি হাসপাতালের নামও আমাকে বলেন নাই, তিনি পার্সোনালি আমাকে বলেনও নাই, এই জন্য আসলে আমি বলতে পারতেছি না। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আমি চেষ্টা করেছি ওই ভাইয়ের মতো করে আপনাকে যতদূর সম্ভব ঘটনাটা এক্স্যাক্টলি শেয়ার করার। যদিও ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।